চলেন শুরু করা যাক। টেন্স এই শব্দটা হচ্ছে একটা নাউন, মানে হচ্ছে যে এইটা পার্টস অফ স্পিচ হিসেবে টেন্স শব্দটা হচ্ছে একটা নাউন। টেন্স অর্থ হচ্ছে কাল। এবং আমরা জানি যে একটা কাজ বাংলাতে হচ্ছে ক্রিয়া। যখন হচ্ছে সম্পাদিত হচ্ছে, সেই সম্পাদিত হওয়ার সময়টা কখন, সেটা কি এখন হচ্ছে, সেটা কি গতকালকে হয়েছিল, সেটা কি ভবিষ্যতে হবে, এই কখন হচ্ছে এই সেন্সটা পাওয়ার জন্যই হচ্ছে যে আমরা টেন্স শব্দটা ব্যবহার করি এবং টেন্সের সাহায্য নিই। এখন এই টেন্স বা কাল হচ্ছে যে কত প্রকার, এটা আমরা মোটামুটি সবাই জানি যে টেন্সকে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়েছে: বর্তমান, অতীত এবং হচ্ছে ভবিষ্যৎ, প্রেজেন্ট, পাস্ট এবং হচ্ছে ফিউচার। কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আসলে টেন্স কিন্তু এক প্রকারই হয়। এক প্রকার কিভাবে হয়? ধরেন আমরা আমরা এই যে এখন বাজছে প্রায় কত, প্রায় হচ্ছে 8টা 15 বাজে, ধরলাম আমি এখন সময় হচ্ছে 8টা 15 মিনিট। এই 8টা 15 মিনিট এই সময়টাতে আমরা এখন আছি। যখন সময় ছিল 8টা, তখন এই 8টা 15 মিনিট সময় আমাদের জন্য ছিল একটা ফিউচার সময়। কিন্তু এখন 8টা 15 মিনিট এটা আমাদের জন্য এখন প্রেজেন্ট। আবার কিছুক্ষণ পরে আমরা যখন 8:30টায় চলে যাব, তখন এই 8টা 15 মিনিট সময়টা হয়ে যাবে আমাদের জন্য অতীত। আর এখন এই মুহূর্তে আমাদের জন্য 8টা 30 এই সময়টা হচ্ছে ফিউচার, ভবিষ্যৎ। অর্থাৎ আমরা কখনোই হচ্ছে অতীত বা ভবিষ্যতে বাস করতে পারি না। আমরা সবসময় হচ্ছে বর্তমানে বাস করি। যদিও মানুষের স্বভাব হচ্ছে সবসময় হয় অতীত নিয়ে চিন্তা করা, যে অতীতে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে চিন্তা করা, অথবা ভবিষ্যতে কি হবে, কি হতে পারে সেটা নিয়ে অরিট থাকা। আমরা কখনোই আমাদের বর্তমান সময়টাকে কাজে লাগাই না। আপনার বর্তমান যদি ভালো হয়, তাহলে আপনি যখন ফিউচারে যাবেন, তখন এই ফিউচার থেকে যখন আপনি এখনকার যেই বর্তমান এটার দিকে তাকাবেন, তখন আপনার ভালো লাগবে। আবার বর্তমানটা যদি আমি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারি, তাহলে আমার যে ভবিষ্যৎ সেটা ভালো হওয়ার সম্ভাবনাও বাড়বে। তাহলে আমাদের টেন্স হচ্ছে প্রধানত তিন প্রকারের হয়: প্রেজেন্ট, পাস্ট এবং হচ্ছে ফিউচার। আবার এই যে তিন ধরনের টেন্স আছে, এই প্রতিটা টেন্সকে আবার চারটা ভাগ আছে। এই চারটা ভাগ হিসাব করলে টেন্স টোটাল হয় হচ্ছে 12 টাইপস। অর্থাৎ প্রতিটা টেন্সকে আবার হচ্ছে তিন ভাগ করে ভাগ করা হয়, চার ভাগ করে ভাগ করা হয়। তাহলে একটা যদি চার ভাগ হয়, তাহলে তিনটা হয় হচ্ছে টোটাল 12। এখন আপনাদের মনে কখনো প্রশ্ন আসছে কিনা যে কেন একটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয়? অর্থাৎ শুরুতে আমরা দেখলাম হচ্ছে তিন প্রকার, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে একটা টেন্সকে চার ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে কেন চার ভাগে ভাগ করা হয়? কেন চারের বেশি না বা চারের কম না? কেন দুই না, কেন তিন না, কেন পাঁচ না, কেন ছয় না, চারই কেন? এটার কারণ হচ্ছে যে একটা ভার্বের যে এক্সপ্রেশন, ধরেন আপনি বর্তমানকালে একটা ভার্ব দিয়ে একটা বাক্য গঠন করবেন। এই একটা বাক্যকে চার ভাবে লেখা যায় সর্বোচ্চ, এর বাইরে আপনি লিখতে পারবেন না। ধরেন একটা বাক্য আমরা নিই, যেমন আমি স্কুলে যাই। এই বাক্যটাকে আপনি চার ভাগেই লিখতে পারবেন বা চার ভাবে লিখতে পারবেন। ধরেন আমি এখন হচ্ছে বর্তমান কালের চারটা এক্সপ্রেশন দিব। আমি একটা এক্সপ্রেশন দিলাম, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে গিয়েছি, আমি 2 বছর যাবত স্কুলে যাচ্ছি। এই চারটা প্রকার ছাড়া আপনি কিন্তু অন্য কোনো ভাবে এই ভার্বটার এক্সপ্রেশন দিতে পারবেন না। এই চার ভাগেই সর্বোচ্চ আপনি দিতে পারবেন, এর বাইরে কোনো অপশন আপনার কাছে নাই। তাহলে এইটা এখন আমি বর্তমান কালে লিখছি, এই চারটা বাক্যকে আমি যখন ভবিষ্যতে লিখব, তখন এই চার ভাবে আমি লিখতে পারবো। আবার যখন এটা অতীত হয়ে যাবে, তখন আমি কিন্তু এই চার ভাবেই লিখতে পারবো। এই কারণে আসলে প্রতিটা টেন্সকে আবার ইন্ডিভিজুয়ালি চার ভাগে ভাগ করা হয়। আমরা ছোটবেলায় হচ্ছে
এই ইন্ডিভিজুয়াল যে টেন্সগুলো ছিল এদের যে স্ট্রাকচার সেগুলো আমরা শিখেছি। তো স্ট্রাকচার নিয়ে আমরা খুব বেশি আলোচনা করব না, কারণ স্ট্রাকচার মোটামুটি এখানে যারা আছেন সবাই মোটামুটি পারেন। জাস্ট একটু আমি দেখিয়ে যাব। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। পাস্ট ইনডিফিনিট, এটার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম থাকবে, যেটাকে আমরা V2 বলি। আর ফিউচারের ক্ষেত্রে সাবজেক্ট শেল বা উইল, এরপরে ভার্বের বেস ফর্ম বসে যাবে। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সকে প্রগ্রেসিভ টেন্সও বলা হয়ে থাকে, সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের সাথে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট শেল বি উইল বি, এরপরে ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ বসে এবং এরপরে ভার্বের V3 ফর্মটা বসে। আর পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট, এরপরে হেড প্লাস হচ্ছে ভার্বের V3 বসে। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ বসে, এরপরে V3 বসে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি বসে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাড বিন বসে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শেল হ্যাভ বিন এবং হচ্ছে উইল হ্যাভ বিন বসে। এই যে এখানে 12 প্রকারের টেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ইংরেজি বাক্যে সব থেকে বেশি যেই টেন্সটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্সটা সব থেকে বেশি ইংরেজি বাক্যে ইউজ হয়। ইনডিফিনিটের মধ্যে সব থেকে বেশি ইউজ হয় প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট প্রায় 56%-এর মতো ইংরেজি বাক্য বা ইংরেজি বলার সময় ইউজ হয়। আর সব থেকে কম ইউজ হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার কন্টিনিউয়াস, এই দুইটা সব থেকে কম ইউজ হয়। এবং আপনি দেখবেন পরীক্ষাতে আপনি কখনোই ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে কোনো প্রশ্ন পাবেন না। প্রিভিয়াস প্রশ্ন যদি আপনি অ্যানালাইসিস করেন বা প্রিভিয়াস প্রশ্ন যদি আপনি সলভ করতে যান, সেখানেও দেখবেন যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস নিয়ে তেমন কোনো প্রশ্ন আপনি পাচ্ছেন না। আমরা এবার বিভিন্ন টেন্সগুলোর প্রয়োগ কোন কোন জায়গায় হয় পরীক্ষাতে সাধারণত যেখান থেকে প্রশ্ন আসে যে প্রায়োগিক দিকটা, সেই প্রায়োগিক দিকটা আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতে আসেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট, এটার নামটা ইনডেফিনিট হয়েছে। ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট হওয়ার কারণ হচ্ছে এই টেন্সটা থেকে আমরা সময়ের কোনো নির্দিষ্ট নির্দিষ্ট সময়টা আমরা পাই না। নির্দিষ্ট সময় বলতে কি বোঝানো হচ্ছে, ধরেন আমি বললাম আই ইট রাইস, আমি ভাত খাই। এখন আমি কখন ভাত খাই, আমি এই মুহূর্তে ভাত খাচ্ছি কিনা, আমি আগে কখন ভাত খাওয়া শুরু করছি, হ্যাঁ, মাত্রই আমি ভাত খাওয়া শেষ করলাম কিনা, এই ধরনের কোনো সেন্স আমি প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাই না। এই কারণেই এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলা হয়, অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ থাকে না। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এখন সে কখন স্কুলে যায়, স্কুলে এই মুহূর্তে সে যাচ্ছে কিনা, কতদিন যাবত সে স্কুলে যাচ্ছে, এই ধরনের কোনো সেন্স আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে পাবো না। তাহলে এই স্ট্রাকচারটা আমরা দেখেছি, সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তা আমরা এখন প্রয়োগটা দেখি যে প্রেজেন্ট ইনডিফিনিট গুলো হচ্ছে কোন কোন জায়গায় ব্যবহার হতে পারে। টু এক্সপ্রেস প্রেজেন্ট অ্যাকশন, যে কোনো ধরনের প্রেজেন্ট অ্যাকশন যদি আপনি প্রকাশ করতে চান, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করতে পারি। যে কোনো বর্তমান ঘটনা, যে কোনো বর্তমান ফ্যাক্ট প্রকাশ করতে চাইলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা ব্যবহার করব। যেমন শি লুকস ভেরি বিউটিফুল, সে দেখতে খুব সুন্দর। দে রিড বুকস, তারা বই পড়ে। তাহলে এগুলো সবগুলি হচ্ছে বর্তমানের অ্যাকশন বোঝানো হচ্ছে। কোনো অভ্যাসগত কর্ম, হেবিচুয়াল অ্যাকশন। হেবিচুয়াল অ্যাকশন মানে হচ্ছে অভ্যাস। কোনো অভ্যাসগত কর্ম বোঝাতে হইলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ করি। এটা আমরা মোটামুটি জানি, আগেও আমরা এগুলা পড়েছি, ছোটবেলা থেকেই আমরা এটা পড়েছি। আই গেট আপ এভরিডে অ্যাট 6 AM, আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি। দেখেন একটু আগেই বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সময়ের উল্লেখ থাকে না, তবে এটার একটা এক্সেপশন আছে। সেই এক্সেপশনটা হচ্ছে এইটা, যে প্রেজেন্ট ইনডিফিনিট
টেন্সে যখন হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝায় তখন হচ্ছে সময়ের উল্লেখ থাকে। যে আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি, অথবা আমি বললাম যে হি ড্রিঙ্কস টি এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে চা পান করে। তাহলে ড্রিঙ্কস টি এভরি মর্নিং, এখানে হচ্ছে সময়টা উল্লেখ আছে যে সে প্রতিদিন সকালে হচ্ছে সময় সে চা পান করে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম হচ্ছে প্রেজেন্ট অ্যাকশন এবং হচ্ছে অভ্যাস বুঝালে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করতে পারি। চিরন্তন সত্য, যেটাকে ইংরেজিতে বলা হয় জেনারেল ট্রুথ অথবা হচ্ছে ইটারনাল ট্রুথ, বাংলায় আমরা বলি চিরন্তন সত্যের ক্ষেত্রে আমরা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। যেমন দ্য আর্থ মুভস ডাউন দ্য সান, সূর্যের চারদিকে সবসময় পৃথিবী ঘুরছে। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, তাহলে ভাগ্য সাহসীদের পক্ষে। তাহলে এইখানে এই দুইটাই হচ্ছে চিরন্তন সত্য বোঝাচ্ছে বা ইটারনাল বা জেনারেল ট্রুথ বোঝাচ্ছে, এই কারণে প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে। যে কোনো ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করব। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলা? যেই সেন্টেন্সগুলো দিয়ে আমরা আদেশ দেই, নির্দেশ দেই, উপদেশ দেই, প্রস্তাব দেই, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। যেমন ড্র এ স্ট্রেট লাইন, একটা সোজা লাইন টানো। ডোন্ট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি কইরো না। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করব। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করা যায়। যেমন হিয়ার কামস দ্য বাস, ওই আসে বাস। দেয়ার গোজ দ্য বেল, ওই বাজে বেল। এটা কিন্তু আমরা দেখেছিলাম অ্যাডভার্বের ক্লাসে, যে হিয়ার এবং হচ্ছে দেয়ার এই দুইটা হচ্ছে অ্যাডভার্ব, এবং এই ধরনের বাক্যের ক্ষেত্রে এই যে হিয়ার এবং দেয়ার দিয়ে শুরু হওয়া এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইম্পারেটিভ ব্যবহার করতে পারি। এরপরের যেই নিয়মটা আমরা দেখব, এইটাই হচ্ছে একটু জটিল, বুঝতে একটু অসুবিধা হতে পারে, সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। টু ইন্ডিকেট আ ফিউচার ইভেন্ট, একটা ভবিষ্যতের কোনো কাজ, দ্যাট ইজ এ পার্ট অফ এ প্রেজেন্ট প্ল্যান, কোনো একটা প্ল্যানের অংশ, অ্যারেঞ্জমেন্ট, কোনো একটা চুক্তির অংশ, অথবা হচ্ছে স্ক্যাজিউল বা স্ক্যাজিউলের অংশ। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে আমরা বর্তমানের যে কোনো ঘটনা ডিনোট করি, কিন্তু যদি এরকম হয় যে ফিউচার একটা ঘটনা ফিউচারে ঘটবে, তবে সেটার প্ল্যান করা, সেটা পরিকল্পনা অলরেডি হয়ে গিয়েছে, হ্যাঁ, সেটার শিডিউল করা আছে, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করব। একটা এক্সাম্পল দেই, ধরেন যে পিএসসি বলেছে তারা আগামী 19 সেপ্টেম্বর 47তম প্রিলিমিনারি পরীক্ষা নিবে। এই যে পিএসসি এটা প্ল্যান করে ফেলেছে, এটা কি আপনার আমার ইচ্ছায় চেঞ্জ হবে? হওয়া সম্ভব আপনার আমার ইচ্ছায়? আপনি যদি বলেন যে, আপনি যদি পিএসসি কে ফোন করে বলেন যে স্যার আমার তো অসুস্থ, আমি তো অসুস্থ, আমি পরীক্ষা দিতে পারবো না, পরীক্ষাটা একদিন পিছিয়ে দেন, এরকম হবে? হবে না, কারণ এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত। ঠিক আছে, আবার ধরেন যে যে আপনার ফ্লাইট ফ্লাইট হচ্ছে রাত 11টায়, আপনি কি চাইলেও 11টা পরে গিয়ে ফ্লাইট ধরতে পারবেন? আপনার জন্য কি ফ্লাইট বসে থাকবে? থাকবে না। এই যে এই ধরনের যে প্ল্যানগুলা, অ্যারেঞ্জমেন্টগুলা, যেগুলো আসলে চেঞ্জ হবে না, সেইগুলোকে আমরা ফিউচারে হলেও সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখবো। যেমন দ্য ট্রেন লিভস এট 9 PM, ট্রেনটা 9টা বাজে ছাড়বে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত, এটা আপনার আমার ইচ্ছাধীন নয়। আওয়ার সেমিস্টার বিগিনস নেক্সট উইক, আপনাদের নেক্সট সেমিস্টার পরের সপ্তাহে শুরু হবে, এটাও আপনার সিদ্ধান্ত নয়, এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং এটা শিডিউল করা। দ্য এক্সাম স্টার্টস নেক্সট মানডে, পরের সোমবারে এক্সাম শুরু হবে, এটা কিন্তু আপনার সিদ্ধান্ত না, আপনি চাইলেই এটা চেঞ্জ করতে পারবেন না, আপনার একার জন্য এটা চেঞ্জ হবে না। তাহলে এই ধরনের যে সিদ্ধান্তগুলো, যেগুলো সাধারণত কর্তৃপক্ষ নেয়, সরকার নেয়, আমাদের কিছুই করার থাকে না, সেইগুলোতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করবো। তাহলে এখানে এটাই বলেছে যে একটা শিডিউলের অংশ, কিন্তু এটা একদমই প্ল্যান করা, এই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করব। তাহলে এতক্ষণ ধরে যে নিয়মগুলা পড়েছিলেন, সেই নিয়মগুলোর মধ্যে এই নিয়মটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে আসেন টু ইউজ কোটেশন, বাণী, বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের যে কথাগুলো, সেগুলো হচ্ছে বাণী হয়ে যায়। যেমন আমরা প্রায় দেখি যে শেক্সপিয়ার এটা বলছেন, বা অথবা হচ্ছে আইনস্টাইন এটা বলছেন, হ্যাঁ, বা নেপোলিয়ন
এটা বলছেন, ওই যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব, এটা বলছে কে? এটা বলছে নেপোলিয়ন। তাহলে এই গুরুত্বপূর্ণ মানুষদের যে এই বাণী উক্তি, সেইগুলো যখন এরকম কোটেশনের মধ্যে থাকবে, কোটেশনের মধ্যে আপনি যখন ইউজ করবেন, তখন সেটাকেও প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করতে হবে। তবে আপনি যদি চিন্তা করেন যে এটা তো দেখতে ন্যারেশনের মতো লাগে, তাহলে ন্যারেশনের ক্ষেত্রে কি সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট হয়? ভাই, ন্যারেশনের ক্ষেত্রে ওইটা বাণী না। কারণ আমরা হচ্ছি আম জনতা, সাধারণ মানুষ। সাধারণ মানুষের কথা বাণী হয় না, যারা অসাধারণ মানুষ তাদের কথা হচ্ছে বাণী হয়। তাহলে বাণী বা মন্তব্য, এইগুলা সবসময় কোটেশন, এই ধরনের বাক্যগুলো অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিটে ইউজ হবে। কোনো হিস্টোরিক্যাল ট্রুথ, ঐতিহাসিক সত্য যেগুলো সবসময়ের জন্যই সত্য, সেখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করব। যেমন শাহজাহান বিল্ডস দ্য তাজমহল, শাহজাহান তাজমহল বানিয়েছিলেন। আকবর অ্যাসেন্টস, অ্যাসেন্ট মানে হচ্ছে আরোহণ করা, আরোহণ মানে হচ্ছে সিংহাসনে বসা। আকবর অ্যাসেন্টস দ্য থ্রোন ওয়েন হি ইজ অনলি 12 ইয়ার্স ওল্ড, আকবর সিংহাসনে আরোহণ করেছিলেন যখন তার বয়স মাত্র 12 বছর। তাহলে দ্য থ্রোন, থ্রোন মানে হচ্ছে সিংহাসন, আর অ্যাসেন্ট মানে হচ্ছে আরোহণ করা, সিংহাসনে বসা। এরপরের যে নিয়মটা শিখবো এটাও একটু কঠিন, সবাই একটু ভালো করে খেয়াল করেন। ভার্বস অফ পারসেপশনের ক্ষেত্রে ভার্বস অফ পারসেপশনকে স্টেটিভ ভার্ব বলা হয়, অথবা এগুলোকে ভার্বস অফ ইমোশনও বলা হয়। ভার্বস অফ ইমোশন মানে কি? ধরেন লাভ, হিয়ার, সি, ফিল, এগুলো হচ্ছে ভার্বস অফ ইমোশন। দেখেন এই ভার্বগুলো পঞ্চ ইন্দ্রিয়ের সাথে কানেক্টেড, পঞ্চ ইন্দ্রিয়। এই ভার্বগুলোকে বলা হয় স্টেটিভ ভার্ব, অর্থাৎ এগুলো এগুলো দিয়ে কোনো অ্যাকশন বোঝায় না। অ্যাকশন বোঝায় না মানে কি? তাহলে অ্যাকশন ভার্ব কোনগুলো? যেমন ধরেন আমি বললাম মুভ, অথবা রিড, অথবা বললাম জাম্প, অথবা বললাম ইট, অথবা বললাম প্লে। দেখেন এই সবগুলোই কিন্তু হচ্ছে ভার্ব, একটা অ্যাকশন বোঝাচ্ছে। যে মুভ, মুভ মানে কি? তাহলে হচ্ছে নড়াচড়া করা, এখানে একটা অ্যাকশন বোঝাচ্ছে। রিড মানে হচ্ছে পড়া, আপনি বুঝতে পারতেছেন যে সে পড়ছে। জাম্প, কোনো জায়গায় জাম্প করা, লাফ দেওয়া, তাহলে আপনি বুঝতে পারছেন এখানে একটা অ্যাকশন বোঝাচ্ছে। ইট মানে খাওয়া। কিন্তু দেখেন এই যে এখানে টেস্ট, টেস্ট মানে হচ্ছে স্বাদ নেওয়া। হ্যাঁ, এটা দেখতেও মনে হচ্ছে যে এটা একটা অ্যাকশন, কিন্তু দেখেন এটা এটা কিন্তু অনুভূতির সাথে জড়িত। যে টেস্ট নেওয়া, ফিল করা, হ্যাঁ, কোনো কিছু শোনা, কোনো কিছু দেখা, তাহলে এগুলো কিন্তু হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের সাথে কানেক্টেড। তাহলে এই ধরনের পঞ্চ ইন্দ্রিয়ের সাথে কানেক্টেড যে ভার্বগুলো আছে, সেই ভার্বগুলোকে বলা হয় ভার্বস অফ পারসেপশন অথবা স্টেটিভ ভার্ব। এই স্টেটিভ ভার্বগুলো কখনোই কন্টিনিউয়াস টেন্স হয় না, এগুলো সবসময় হচ্ছে প্রেজেন্ট টেন্স হয়। যেমন আই সি ইউ আর এ ফুল, এখানে আপনি বলতে পারবেন না যে আই এম সিইং ইউ আর এ ফুল, এটা বলা যাবে না। আই হিয়ার দ্য বাজিং সাউন্ড, আই এম হিয়ারিং দ্য বাজিং সাউন্ড হয় না। ইউ কান্ট ফিল হার সেন্টিমেন্ট, তুমি তার অনুভূতি বুঝতে পারবে না। তাহলে এখানেও কিন্তু আপনি বলতে পারবেন না ইউ আর নট ফিলিং আর সেন্টিমেন্ট, এরকম বলা যাবে না। তবে হ্যাঁ, এখন আপনাদের মনে আম, প্রশ্ন আসতে পারে যে তাইলে ভাইয়া আমরা তো মাঝে মধ্যে এই যে ফিল বা সি, এগুলোতে তো আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, তাহলে কন্টিনিউয়াস টেন্স ইউজ করা যাবে না? ইউজ করা যাবে না ওরকম না, তবে রুল অফ থাম আছে একটা, রুল অফ থাম। রুল অফ থাম মানে হচ্ছে যেটা সবসময় ফলো করতে হয় সেটা। সেই ক্ষেত্রে আমরা কখনোই হচ্ছে এই ভার্বগুলোর সাথে আইএনজি ইউজ করি না। ধরেন আমি বললাম যে আই এম টমোরো, আই এম সিইং আ ডক্টর টমোরো, এটা দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? এটা দিয়ে আপনি বোঝাচ্ছেন যে আগামীকালকে আপনি একজন ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, ডাক্তার দেখাবেন। ঠিক আছে? এবার আপনি বললেন যে আই গার্ডেন, আই সি এ বার্ড ইন দ্য গার্ডেন। এখন দেখেন আই সি এ বার্ড ইন দ্য গার্ডেন, আপনি একটা পাখি দেখেছেন বাগানে। আর আই এম সিইং আ ডক্টর টুমোরো, এই দুইটা বাক্যের অর্থগত দিক থেকে কিন্তু সেম না। আই এম সিইং, এখানে আপনি বুঝাচ্ছেন যে আপনি একটা ডাক্তার দেখাতে যাবেন। আর আই সি এ বার্ড মানে এটা আপনি সাধারণ একটা পাখি দেখেছেন। তাহলে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে এই ভার্বস অফ পারসেপশন গুলো যখন এরকম আইএনজি সহ ব্যবহার হয় বা ব্যবহৃত হয়, তখন বুঝতে হবে যে এগুলো আসলে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করছে। ঠিক আছে? মানে আমি বললাম যে আই এম ম্যাটার, এই যে আই এম লুকিং, লুকিং দিয়ে কি বোঝানো হচ্ছে? লুকিং ইনটু বোঝানো হচ্ছে আপনি এই ব্যাপারটা তদন্ত করছেন। ঠিক আছে? তাহলে
কিন্তু আপনি যদি এরকম এরকম বলেন যে হি লুকস লাইক হার হি লুকস লাইক হার মাদার হি লুক লাইক হি লুকস লাইক হার মাদার, তাহলে এইখানে দেখেন এই লুক আর এই লুক কিন্তু সেম না। ঠিক আছে, তাহলে এখন হ্যাঁ, এটা এটা নিয়ে কনফিউশন হতে পারে, আমি বুঝতে পারতেছি আপনাদের কনফিউশন হচ্ছে। জাস্ট একটা ছোট্ট জিনিসে মাথায় রাখবেন যে এই যে ভার্বগুলো এখানে দেখানো হয়েছে, সি, হিয়ার, স্মেল, টেস্ট, লুক, সিম, ফিল, এগুলো যখন আপনি কোনো সেন্টেন্সে দেখবেন বা যদি কোনো শূন্যস্থান পূরণ আসে, এগুলো দিয়ে আপনি এগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবেই ব্যবহার করবেন। ওকে, এখন আসেন যে কিছু সিগন্যাল ওয়ার্ডস আছে, যে সিগন্যাল ওয়ার্ডস গুলো দেখলে বুঝতে হবে যে এইখানে অবশ্যই এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। সেই সিগন্যাল ওয়ার্ড গুলো হচ্ছে আওয়ার, আওয়ার, অফেন, ইউজুয়ালি, রেগুলারলি, জেনারেলি, অলওয়েজ, ডেইলি, এভরিডে, নর্মালি, সামটাইমস। তাহলে এই শব্দগুলো যখন কোন একটা সেন্টেন্সে থাকবে তখন আপনাকে বুঝতে হবে যে এই শব্দগুলো যেহেতু আছে, সুতরাং এই বাক্যটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। ঠিক আছে, এই সিগন্যাল ওয়ার্ডগুলা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় যে পরীক্ষাতে প্রশ্ন আসে এরকম, ধরেন প্রশ্ন আসলো যে আফটারনুন, ঠিক আছে, তাহলে এইখানে হি অফেন ড্যাশ ক্রিকেট ইন দ্য আফটারনুন, যেহেতু এখানে অফেন আছে, সুতরাং আপনি চোখ বন্ধ করে বলবেন যে এখানে কি হবে, এখানে প্লেইজ হবে, হি অফেন প্লেইজ ক্রিকেট ইন দ্য আফটারনুন। তাহলে আমরা এতক্ষণ যা যা পড়ছি আমরা একটু রিক্যাপ করি। আমরা এতক্ষণ কি কি পড়লাম, আমাকে একটু 30 সেকেন্ড একটু সময় দেন। তাহলে আমরা কি কি জিনিস দেখলাম আমরা একটু দেখি। আমরা শুরুতে দেখলাম হচ্ছে টেন্স। টেন্স কাকে বলে? টেন্স হচ্ছে ভার্বের সময় বোঝায়, ক্রিয়া সংঘটিত হওয়ার যে সময়টা, সেটাই হচ্ছে টেন্স। আমরা দেখলাম যে টেন্সকে মূলত 3 ভাগে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং হচ্ছে ফিউচার। তো এই প্রতিটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়, সুতরাং টোটাল টেন্স হচ্ছে আসলে 12 টাইপস। এরপরে আমরা দেখলাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা যে কাজটা হচ্ছে বর্তমানে হচ্ছে বা বর্তমানে কোনো ঘটনা প্রকাশ করার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ করতে পারি। এটা হচ্ছে একটা। দ্বিতীয় যেই ব্যবহারটা আমরা দেখলাম সেটা হচ্ছে কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন বা অভ্যাসগত কোনো কর্ম বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করতে পারি। কোনো চিরন্তন সত্য বা সবসময়ের জন্যই সত্য, হ্যাঁ, কোনো ইউনিভার্সাল ট্রুথ, এই ধরনের কোনো ঘটনা প্রকাশ করার জন্য আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করব। হিয়ার এবং হচ্ছে দেয়ার যুক্ত যেই এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো আছে সেখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করব। কোনো ফিউচার ইভেন্টকে প্রকাশ করার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করব, যেই ফিউচার ইভেন্টটা হচ্ছে একটা প্ল্যানের অংশ, হ্যাঁ, কর্তৃপক্ষ যেটা ঠিক করে রেখেছে, একটা প্ল্যান অনুযায়ী ঠিক করে রেখেছে, এই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব, যদিও সেটা ফিউচারের ঘটনা বা ফিউচারে ঘটবে। কোটেশনের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির বাণীর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করব। কোনো হিস্টোরিক্যাল ট্রুথ, যেমন শাহজাহান বিল্ডস দ্য তাজমহল, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করব। ভার্বস অফ পারসেপশন, এটাকে স্টেটিভ ভার্ব বলে, অথবা এগুলোকে ভার্বস অফ ইমোশনও বলা হয়। সি, হিয়ার, স্মেল, টেস্ট, লুক, সিম, ফিল, এগুলোতে আমরা এইসব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ করব। এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার জন্য কিছু সিগন্যাল ওয়ার্ড আছে, যে সিগন্যাল ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সে থাকলে আমাদেরকে বুঝে নিতে হবে যে হ্যাঁ, এই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটে হবে। এবার আমাকে একটু বলেন যে এতক্ষণ ধরে যা কিছু পড়ানো হলো, এখানে আপনি বুঝতে পারেন না এরকম কোনো কিছু আছে কিনা? সবাই বুঝতে পেরেছেন কিনা মোটামুটি? 100% না হোক, অন্তত কিছুটা ধারণা পেয়েছেন কিনা? ওকে, ঠিক আছে। যাদের হচ্ছে অসুবিধা হয়েছে কোনো জায়গায়, তারা আপনাকে ক্লাসের শেষে হচ্ছে দে রিড আ বুক লিখলে কি ভুল হবে? না, এটা কেন ভুল হবে? দে রিড এ বুক তো ঠিকঠাকই আছে। প্রশ্নগুলো কিভাবে আসবে যে বললাম, আর আমরা তো এক্সাম্পল দেখবো, আমরা এক্সাম্পল দেখলে সামনে এক্সাম্পল আছে যে কিভাবে আসতে পারে এই প্রশ্নগুলা। ঠিক আছে, জি, আই এম হিয়ারিং দ্য বাজিং সাউন্ড, এটা হচ্ছে ভুল।
ভুল বলতে এটা হচ্ছে আপনি কোন এক্সপ্রেশনটা দিচ্ছেন সেইটা হচ্ছে একটা ম্যাটার করে। যেমন আই এম হিয়ারিং দ্য বাজিং সাউন্ড, এটা দিয়ে আপনি মিন করছেন, যদি এই বাক্যটা আপনি এইভাবে বলেন কাউকে বা এটা যদি কোনো জায়গায় লিখেন, এটা দিয়ে মিন করবে যে আপনি একটা বাজিং সাউন্ড হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করছেন। পরীক্ষা নিরীক্ষা করছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন মানে হচ্ছে যে আহ, এটা কোন টেস্টের অংশ। ঠিক আছে, এটা দিয়ে এই অর্থটা প্রকাশ পাবে। যেমন ধরেন আরেকটা এক্সাম্পল দিই, ধরেন আমি বললাম যে ম্যাঙ্গো টেস্টস সুইট, আম খেতে মিষ্টি, এটা হচ্ছে একটা। অথবা হি দিস স্যুপ টেস্টস ডিলিশিয়াস, এই স্যুপটা খেতে খুবই ভালো। তাহলে আমি এখানে টেস্টের অর্থটা হচ্ছে আমি এখানে জাস্ট স্বাদ নিচ্ছি। কিন্তু আমি আরেকটা সেন্টেন্স বললাম যে আই এম টেস্টিং দ্য জুস। আই এম টেস্টিং দ্য জুস মানে হচ্ছে আপনি কোনো একটা জায়গায় অভিযানে গিয়েছেন, সেই অভিযান ধরেন সেটা একটা জুস কারখানা, সেই জুসগুলা কেমন, এই জুসটা কি আসল নাকি নকল, এটা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ কিনা। আই এম টেস্টিং দ্য জুস দিয়ে আপনি আপনি বুঝাচ্ছেন যে আপনি এখানে জুসটা পরীক্ষা করছেন। ওই যে জাস্ট টেস্ট নেওয়া, স্বাদ নেওয়া, সেটা আপনি বুঝাচ্ছেন না। ঠিক আছে, তো এই ভার্ব অফ পারসেপশন গুলো যখন এরকম কন্টিনিউয়াস টেন্সে আপনি ব্যবহার দেখবেন, আপনার কাছে আপনাকে বুঝে নিতে হবে এই নর্মাল যে মিনিং, এটা নর্মাল মিনিং বোঝাচ্ছে না, এটা একটা বিশেষ অর্থ বোঝাচ্ছে। এই কারণে বললাম রুল অফ থাম্ব হচ্ছে সবসময় মাথায় রাখা যে ভার্বস অফ পারসেপশন গুলো দেখলেই আপনি সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করবেন, এবং সাধারণত পরীক্ষাতে প্রেজেন্ট ইনডিফিনিটটাই আসে। এরপরে আমরা দেখবো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং হচ্ছে অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াসকে প্রেজেন্ট প্রগ্রেসিভও বলা হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে একটা কাজ যখন বলা হয় তখনই ঘটে, অর্থাৎ যখন আপনি এই কাজটা সম্পর্কে কথা বলছেন তখনই হচ্ছে ওই ঘটনাটা ঘটছে। যেমন আই এম টেকিং এ ক্লাস, এই মুহূর্তে আমি একটা ক্লাস নিচ্ছি। ইউ আর ডুইং এ ক্লাস, আপনার একটা ক্লাস এখন করছেন, এই মুহূর্তে হচ্ছে, ঘটনাটা এই মুহূর্তে ঘটছে। স্ট্রাকচার সাবজেক্ট এম ইজ আর প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তাহলে এইটা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি? ফর এন অনগোয়িং অ্যাকশন, যে কোনো অনগোয়িং অ্যাকশনের ক্ষেত্রে, চলমান কোনো ঘটনার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারি। যেমন শি ইজ স্টাডিং নাও, সে এখন পড়াশোনা করছে। দ্য টিচার ইজ কন্ডাক্টিং আ ক্লাস, টিচার একটা ক্লাস নিচ্ছে, এই মুহূর্তে নিচ্ছে, কন্টিনিউয়াসলি নিচ্ছে। যেটা অনগোয়িং অ্যাকশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করব। এরপরের যে নিয়মটা, এইটা কনফিউশন হতে পারে, যাদের মনোযোগ নাই সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেখেন একটু আগে আমরা বলেছিলাম কোনো ফিউচার ইভেন্ট যেটা কোনো প্ল্যানের অংশ, কর্তৃপক্ষের প্ল্যান, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করব, সেটা ভবিষ্যতে ঘটলেও প্রেজেন্ট ইনডিফিনিটই আমরা ব্যবহার করব। ভবিষ্যতের কোনো ঘটনার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাও ব্যবহার করতে পারি। সেটা কখন? সেটাও কোনো অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে, কোনো শিডিউলের ক্ষেত্রে, তবে সেই শিডিউলটা হইতে হবে পার্সোনাল। পার্সোনাল, আপনার নিজস্ব কোনো প্ল্যান, কোনো কর্তৃপক্ষের প্ল্যান না। যেমন আই এম কামিং টুমোরো, আমি আগামীকাল আসব, এটা কার প্ল্যান? এটা হচ্ছে আপনার প্ল্যান, ব্যক্তিগত প্ল্যান। যখন ব্যক্তিগত প্ল্যান হবে তখন, তাহলে আমি এখানে সংক্ষিপ্ত করে লিখে দেই যে ব্যক্তিগত পরিকল্পনা হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর কর্তৃপক্ষের পরিকল্পনা যদি হয় সেক্ষেত্রে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, তাহলে ব্যক্তিগত যদি পরিকল্পনা হয় সেক্ষেত্রে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যদি কোনো কর্তৃপক্ষের পরিকল্পনা হয় সেক্ষেত্রে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, যেমন দেখেন শি ইজ গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট নেক্সট মান্থ। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমার আমি 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 হচ্ছে ভুল করেছি। আমি হচ্ছে যে আপনাদের ইয়া অফ করে দিয়েছি, স্লাইড স্লাইড শেয়ার করি নাই, সরি। আমি আবারও রিপিট করছি, অসুবিধা নেই। আমি আবার হচ্ছে রিপিট করছি, চিন্তার কোনো কারণ নাই। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসছি,
প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে যখন একটা ঘটনা বলা হয় তখন হচ্ছে ঘটে। তাহলে যখন বলা হয় মানে কি, যেমন ধরেন আমি বললাম শি ইজ স্টাডিং নাও, সে এখন পড়াশোনা করছে। দ্য টিচার ইজ কন্ডাক্টিং এ ক্লাস, শিক্ষক এখন একটা ক্লাস নিচ্ছেন। আপনি বললেন যে আই এম ওয়াচিং আ গেম, আপনি একটা খেলা দেখছেন এই মুহূর্তে, ঠিক আছে। অথবা হি ইজ স্লিপিং নাও, সে এখন ঘুমাচ্ছে। তাহলে যখন ঘটনাটা ঘটে সেই মুহূর্তের বর্ণনাটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বিশেষ ব্যবহার হচ্ছে, যেটা হচ্ছে আপনাদেরকে বললাম যে একটু মনোযোগ দিতে হবে। সেটা হচ্ছে কোন একটা ফিউচার ঘটনা, কিন্তু সেটা আপনার নিজস্ব প্ল্যান, আপনি সেটা করবেন। ধরেন এই ক্লাসটার পরে আপনি আপনি হচ্ছে আহ, বাইরে যাবেন, আপনি হচ্ছে আহ, বাজারে যাবেন। তাহলে আপনি বলতে পারবেন এরকম যে আই আফটারনুন, আমি বিকেলবেলা মার্কেটে যাব। তাহলে এটা হচ্ছে আপনার প্ল্যান, এটা হচ্ছে আপনার প্ল্যান। তাহলে এরকম ব্যক্তিগত যদি কোনো প্ল্যান হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করি। আর যদি কর্তৃপক্ষের প্ল্যান হয় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ করব। যেমন শি ইজ গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট নেক্সট মান্থ, সে আগামী মাসে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে। তাহলে এটা এটা তার ব্যক্তিগত প্ল্যান, ঠিক আছে। তাহলে এই জিনিসটা ভালোভাবে আমরা খেয়াল রাখবো। এই এই দুইটার মধ্যে হচ্ছে প্যাস লাগে, যেহেতু দুইটাই হচ্ছে ফিউচার ডিনোট করে। এখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার জন্য কিছু সিগন্যাল ওয়ার্ড আছে, যে সিগন্যাল ওয়ার্ডগুলো দেখলে আপনি বুঝবেন যে এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই ওয়ার্ড বা ফ্রেজগুলো হচ্ছে নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট। এই শব্দ বা শব্দগুচ্ছগুলো যখন পরীক্ষাতে থাকবে বা কোনো সেন্টেন্স আপনি দেখবেন তখন আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আমি বললাম যে ড্যাশ নাও, সিম্পল একটা বাক্য। তাহলে এইখানে ধরেন অপশন হিসেবে থাকলো হচ্ছে গোজ নাও, অপশন হিসেবে থাকলো হচ্ছে গো নাও, অপশন হিসেবে থাকবে হচ্ছে ইজ গোয়িং নাও, ইজ গোয়িং, তারপরে নাও, তারপরে হচ্ছে যে অপশন হিসেবে থাকবে হচ্ছে ওয়াজ গোয়িং। তাহলে আপনি দেখাবেন হচ্ছে ইজ গোয়িং নাও, ঠিক আছে। দ্য এক্সাম ইজ গোয়িং নাও, এই মুহূর্তে এক্সামটা হচ্ছে চলছে। আচ্ছা, এরপর আসেন আমরা সাধারণত যেই সিরিয়ালে আগাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এইটা পড়ার পরে আমরা প্রেজেন্ট পারফেক্ট পড়ি। তবে আজকে আমরা একটু ভিন্নভাবে আগাবো। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়বো, প্রেজেন্ট পারফেক্ট না। কেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়ছি সেটার একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দিব, বা কারণ অবশ্যই আপনাদেরকে বলবো। দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যদি প্রশ্ন করা হয় যে পার্থক্যটা কোন জায়গায়, তখন আপনারা উত্তর করবেন যে হ্যাঁ এখানে স্ট্রাকচারে পার্থক্য আছে, ট্রু, এখানে স্ট্রাকচারে পার্থক্য আছে। এটাই মেন পার্থক্যটা, আপনারা এটাই বলবেন যে হ্যাঁ এখানে স্ট্রাকচারে পার্থক্য আছে। তবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে মূল পার্থক্যের জায়গাটা আসলে স্ট্রাকচারে না। মূল পার্থক্য জায়গাটা হচ্ছে, ধরেন আমি বললাম যে আমি পড়ছি, আই এম স্টাডিং, আমি পড়াশোনা করছি। এই বাক্যটাকে যখন আমি বলবো যে আমি 2 ঘন্টা যাবত পড়াশোনা করছি, অথবা আমি সকাল 10টা থেকে পড়াশোনা করছি, তাহলে পার্থক্যটা কোন জায়গায় হইল? আমি পড়ছি, এখানে কোনো সময় উল্লেখ নাই। কিন্তু যখন আপনি বলছেন আপনি 2 ঘন্টা, আমি 2 ঘন্টা যাবত পড়াশোনা করছি, অথবা আমি সকাল থেকে পড়াশোনা করছি, এইখানে একটা সময়ের উল্লেখ পাওয়া যাচ্ছে। তার মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা ঘটনার সময় উল্লেখ থাকে, কন্টিনিউয়াস টেন্সে কোনো ডিউরেশন উল্লেখ থাকে না। ডিউরেশন মানে কি? ডিউরেশন মানে হচ্ছে আপনি কতক্ষণ ধরে এই কাজটা করছেন, কখন এই কাজটা শুরু করেছেন, এইটা উল্লেখ থাকে না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ডিউরেশন উল্লেখ থাকে। যেমন আই হ্যাভ বিন টেকিং এ ক্লাস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ক্লাসটা করাচ্ছি বা ক্লাসটা নিচ্ছি। ইউ হ্যাভ বিন ডুইং এ ক্লাস সিন্স 6 AM, আপনারা সকাল 6টা থেকে ক্লাসটা শুরু করেছেন, এখনো করছেন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা
টাইমের সেন্স পাই এবং আমরা বুঝতে পারি যে একটা কাজ অতীতে শুরু হয়েছে, বর্তমানেও চলছে এবং ভবিষ্যতেও এটা চলমান থাকবে। এই ধরনের ঘটনার বর্ণনার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করে থাকি। স্ট্রাকচারটা কি আমরা একটু দেখি। সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাভ বিন এবং হচ্ছে অথবা হ্যাজ বিন। হ্যাভ বিন কখন বসবে? ফার্স্ট পারসন এবং হচ্ছে প্লুরাল। ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব, আর হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া বাকি সব সাবজেক্টের ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করব। থার্ড পারসন সিঙ্গুলার হলেই কেবল আমরা হ্যাজ ইউজ করব, ভার্বের সাথে হচ্ছে আইএনজি। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য। এবং যেহেতু দুইটাই কন্টিনিউয়াস টেন্স, এই কারণে সিরিয়াল অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসছে। এখন আসেন, যেটা আমাদের দরকার এখানে বোঝার মতো জিনিস আছে, সেটা হচ্ছে এখানে আমরা সিন্স এবং হচ্ছে ফরের ব্যবহারটা শিখবো। ডিউরিং না, সিন্স এবং হচ্ছে ফরের ব্যবহারটা এখানে আমরা শিখবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সবসময় হচ্ছে সিন্স এবং হচ্ছে ফর ইউজ হয়। কোথায় সিন্স ইউজ হয় এবং কোথায় ফর ইউজ হয় এইটা বোঝার বিষয়, সবাই একটু খেয়াল করেন। দেখেন, যখন আমি বলছি যে আই এম মর্নিং, এই দুইটা বাক্য খেয়াল করলে দেখা যাবে এই যে ফর 2 আওয়ার্স, এখানে একটা পিরিয়ড বোঝানো হচ্ছে। একটা কতক্ষণ ধরে সে পড়াশোনা করছে সে সময়ের সেন্সটা এখানে আমরা পাচ্ছি, যে 2 ঘন্টা যাবত সে পড়াশোনা করছে, মানে 2 ঘন্টা আগে সে পড়াশোনা শুরু করেছে, এখনো পড়াশোনা সে করছে। তাহলে আমরা একটা ডিউরেশন বা একটা পর্যায় পাচ্ছি, একটা লেংথ পাচ্ছি, একটা লেংথ এখানে পাওয়া যাচ্ছে। সময়টা আসলে কতটুকু সেটার একটা সেন্স আমরা এখানে পাচ্ছি। কিন্তু যখন আমি বললাম আই এম স্টাডিং সিন্স মর্নিং, এখানে আমরা কিন্তু কোনো লেংথ পাচ্ছি না। লেংথ না পেয়ে আমরা কি পাচ্ছি? এখানে আমরা একটা পয়েন্ট অফ টাইম পাচ্ছি। একটা দিনের মধ্যে একটা পয়েন্ট অফ টাইম হচ্ছে মর্নিং, একটা পয়েন্ট হচ্ছে আফটারনুন, একটা পয়েন্ট হচ্ছে নাইট। তাহলে এখানে মর্নিং হচ্ছে একটা পয়েন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট সময়ের অবস্থা বোঝানো হচ্ছে, একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বোঝানো হচ্ছে। তাহলে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা অলওয়েজ সিন্স ব্যবহার করব। পয়েন্ট অফ টাইম আর কি কি হতে পারে? যেমন ধরেন আমি বললাম যে মানডে, মানডে এটা একটা পয়েন্ট অফ টাইম। সপ্তাহের মধ্যে একটা দিন হচ্ছে মানডে, আমরা মানডে থেকে কাজ শুরু করেছি এবং আমরা মানডে থেকে কাজ করছি। বা ধরেন আপনার জন্মসাল হচ্ছে 2000, তাহলে 2000 হচ্ছে একটা পয়েন্ট অফ টাইম। ঠিক আছে, আপনার জন্মসাল হচ্ছে 2001, এটা হচ্ছে একটা পয়েন্ট অফ টাইম। আবার ধরেন আমি বললাম যে একটা সিজন, হ্যাঁ, ধরেন রেইনি সিজন, রেইনি সিজন, এটা একটা সিজনগুলোর মধ্যে এটা একটা পয়েন্ট অফ টাইম। তাহলে এরকম যখন পয়েন্ট অফ টাইম বোঝাবে তখন আমরা সিন্স ব্যবহার করব। আর যখন হচ্ছে ফর, যখন ফর হবে তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা হচ্ছে পিরিয়ড বোঝাবো, যেখানে একটা ডিস্টেন্স বোঝানো হচ্ছে, একটা লেংথ বোঝানো হচ্ছে, ডিস্টেন্স না একটা লেংথ বোঝানো হচ্ছে। ঠিক আছে, আমরা এক্সাম্পল দেখব, এক্সাম্পল দেখলে এই বাক্যটা হচ্ছে ক্লিয়ার হবে। একটু ওয়েট। তাহলে দেখেন, আমরা হচ্ছে সিন্স এবং হচ্ছে ফরের ব্যাপারটা দেখলাম। এখন খেয়াল করেন, ফরের পরে সাধারণত সংখ্যা এবং হচ্ছে সময় উল্লেখ থাকে ফরের পরে, আর সিন্সের পরে কেবল সময় উল্লেখ থাকে। এখন আসেন আমরা হচ্ছে এক্সাম্পল দেই। যেমন দেখেন এখানে বলছে যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তার মানে হচ্ছে বৃষ্টিটা 2 ঘন্টা আগে শুরু হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে একটা সময়ের লেংথ বোঝানো হচ্ছে, সময়ের একটা লেংথ বোঝানো হচ্ছে, একটা পিরিয়ড বোঝানো হচ্ছে। উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মানডে, আমরা সোমবার থেকে কাজ করছি। সোমবার একটা নির্দিষ্ট সময়, সপ্তাহের মধ্যে একটা নির্দিষ্ট দিন হচ্ছে সোমবার। তাহলে এই দিন থেকে যেহেতু কাজ শুরু হয়েছে, এখানে আমরা হচ্ছে সিন্স ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কারো কোনো অসুবিধা আছে কিনা? অসুবিধা থাকলে বলেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কারো কোনো অসুবিধা আছে কিনা? সবাই বুঝতে পেরেছেন কিনা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ক্লিয়ার? ওকে, ঠিক আছে, যেহেতু ক্লিয়ার আমি আপনাদের চ্যাট অফ করছি না, তবে সব
প্রশ্নের উত্তর দিব না, চ্যাটটা অনই থাকছে, তবে সব প্রশ্নের উত্তর দিব না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আমাদের তাহলে প্রেজেন্টের মধ্যে কোনটা বাকি থাকলো? বাকি থাকলো হচ্ছে প্রেজেন্টের মধ্যে সব থেকে জটিল যেই টেন্সটা, সেটা। প্রেজেন্টের মধ্যে সব থেকে জটিল টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কেন এটা জটিল? কারণ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট বর্তমানের টেন্স হলেও এটা আসলে অতীতকে নির্দেশ করে। কিভাবে? ধরেন আমি বললাম যে আমি ভাত খেয়েছি। খেয়াল করেন তো, আপনি ভাত খেয়ে ফেলেছেন অলরেডি, ইটেন রাইস, আপনি অলরেডি ভাত খেয়েছেন। এটা কি বর্তমানে আছে নাকি অতীতে চলে গেছে বলেন তো? বর্তমানে আছে নাকি অতীতে চলে গিয়েছে? অতীতে না? অতীতে চলে গেছে কিনা? অতীতে চলে গেছে। কিন্তু এইটাকে বর্তমানে কেন বলা হচ্ছে, বা এটা বর্তমানে কেন রাখা হচ্ছে অতীতে চলে গেলেও? রাখার কারণটা হচ্ছে এটা এখনো কানেকশন, এটার যোগাযোগটা এখনো বর্তমানের সাথে আছে। এই কারণে এটাকে প্রেজেন্ট পারফেক্ট বলা হয়। উম, বর্তমানের সাথে যোগাযোগটা কিভাবে থাকে? সবাই আমরা যেই আমরা যেই সংজ্ঞাটা সাধারণত পড়ি, বা বইতে যে সংজ্ঞাটা আমরা পড়ি, যে আম, যে কাজ অতীতে শেষ হয়েছে কিন্তু যার ফল এখনো এখনো বর্তমান, তাকে প্রেজেন্ট পারফেক্ট বলে, আমরা এভাবে পড়ি। হুম, মানে আমরা হচ্ছে এই যখন বইতে থাকে, আমরা বইতে এই সংজ্ঞাটা দেওয়া আছে, আমরা এভাবে এই সংজ্ঞাটা হচ্ছে মুখস্থ করেছি। কিন্তু আসলে আমরা জিনিসটা আসলে বুঝতে পারি নাই যে ফলাফল বর্তমান, অতীতে শেষ হয়ে গেছে। ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে ধরেন যে আপনার আব্বা আপনাকে জিজ্ঞেস করলো যে তোর রেজাল্ট কি পাবলিশ হয়েছে। আপনাকে ফোন দিল, ফোন দিয়ে বলল, ধরেন আপনার আব্বা আপনাকে জিজ্ঞেস করলো যে তোর রেজাল্ট কি পাবলিশ হয়েছে। আপনি বললেন যে হ্যাঁ, রেজাল্ট পাবলিশ হয়েছে। তাহলে আপনি কি বলবেন? দ্য রেজাল্ট হ্যাজ বিন পাবলিশড। ফলাফল প্রকাশিত হয়েছে, হয়েছে। ঠিক আছে? এখন আপনার আব্বা কি জিজ্ঞেস করবে? তোর রেজাল্ট কি? তাহলে তোর রেজাল্ট কি? তখন আপনি বলবেন কি? আই হ্যাভ গট অথবা হ্যাভ গটেন সিজিপিএ, সিজিপিএ অমুক তমুক, কিছু একটা আপনি বলবেন। দেখেন, তাহলে দেখেন, রেজাল্ট পাবলিশ হয়েছে, আপনি এত সিজিপিএ পেয়েছেন, কিন্তু এইটা যে আপনি এখন আপনার আব্বার সাথে কথাবার্তা বলছেন, সেটা কিন্তু এই যে এখন বলছেন, হ্যাঁ বর্তমানে বলছেন। তাহলে এইটাই হচ্ছে আপনার কানেকশনের জায়গাটা। আরো একটা এক্সাম্পল দিই। হুম, আরো একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি বললেন যে আই আই হ্যাভ ফিনিশড মাই ক্লাস। ধরেন আজকের ক্লাসটা আপনি শেষ করলেন। আই হ্যাভ ফিনিশড মাই ক্লাস, তার মানে হচ্ছে এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি হয়তো সকালে নাস্তা করবেন, এরপরে আপনি একটু ঘুমাবেন। হুম, অথবা আপনি এখন রিল্যাক্স করবেন। এই যে এরপরের যে ঘটনাটা ঘটবে, এরপরের যে ঘটনাটা ঘটবে, সেই ঘটনাটার সাথে এইটার একটা কানেকশন আছে। এই কারণে বলছে যে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে একটা পাস্ট অ্যাকশন, একটা অতীতের ঘটনা, কিন্তু সেটার কানেকশনটা রয়ে গিয়েছে বর্তমানের সাথে। এই কানেকশনটা বুঝতে পেরেছেন কিনা একটু বলেন তো আমাকে? কানেকশনটা বুঝতে পেরেছেন কিনা, কিভাবে বর্তমানের সাথে কানেক্টেড, এটা বুঝতে পেরেছেন? না, নিকট অতীত বললেও হবে না। নিকট অতীত বলা যায়, তবে নিকট অতীত বললে সেটার আসলে 100% প্রকাশ করা হয় না। কেন নিকট অতীত বলা যাবে না? কেবল নিকট অতীত কেন বলা যাবে না, এটা একটু করে এক্সাম্পল দিলে বুঝবেন যে কেন নিকট অতীত বললে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফুল মিনিংটা আসে না। আচ্ছা, আমরা এখন হচ্ছে এক্সাম্পল দেই। দেখেন, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। আপনি এখন এই মাত্র হচ্ছে আপনি আপনার হোমওয়ার্ক ফিনিশ করেছেন। শি হ্যাজ ব্রোকেন হার ফোন, সে এই মাত্র তার ফোনটা ভেঙে ফেলেছে। দেখেন, শি হ্যাজ ব্রোকেন হার ফোন, সে তার ফোনটা ভেঙে ফেলেছে, তার মানে হচ্ছে শি ক্যান নট কন্টাক্ট, তার মানে হচ্ছে সে এখন আর কন্টাক্ট করতে পারবে না। আই হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি এই মাত্র আমার হোমওয়ার্ক শেষ করেছি। তার মানে এখন আপনি কি করবেন? আই অ্যাম গোয়িং টু প্লে ফুটবল, অথবা গোয়িং টু প্লে হচ্ছে ফ্রি ফায়ার। তাহলে দেখেন, আপনি এইমাত্র শেষ করেছেন, এখন আপনি এইটা করবেন। আপনি এইমাত্র একটা কাজ করেছেন, এরপরে আপনি এটা করবেন। এইটাই হচ্ছে বর্তমানের সাথে হচ্ছে কানেকশন। ঠিক আছে?
শি ব্রোক হার ফোনের সাথে পার্থক্য কি, সেটা যখন পাস্ট টেন্স দেখবেন তখন বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে আসেন এই প্রেজেন্ট পারফেক্টের আমরা সংজ্ঞাটা আমরা দেখি। যে কোনো ঘটনা ইতিমধ্যেই ঘটে গিয়েছে কিন্তু এখনো বর্তমানের সাথে কানেক্টেড, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টটা ব্যবহার করি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ স্টাডিড ফর আওয়ার্স। সাব স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাভ হ্যাজ এবং হচ্ছে V3। আচ্ছা, এখন আসেন যে এটার আমরা কোন কোন জায়গায় ব্যবহার করব। এই ব্যবহারটা যদি আপনি বুঝতে পারেন তাইলে হচ্ছে এইটার সংজ্ঞা বা এইটা আসলে কি মিন করছে সেটা বুঝতে পারবেন। খেয়াল করেন, টু ইন্ডিকেট এক নাম্বার যে ব্যবহার সেটা হচ্ছে টু ইন্ডিকেট কমপ্লিটেড অ্যাকশন, যে অ্যাকশনটা কমপ্লিট হয়েছে ইন দ্য ইমিডিয়েট পাস্ট, এই মাত্র যেটা শেষ হয়েছে, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারি। যেমন হি হ্যাজ জাস্ট গন আউট, এই মাত্র সে বের হয়েছে, এই মাত্র সে বের হয়েছে। দ্য ক্লক হ্যাজ স্ট্রাক 10, এই মুহূর্তে 10টা বাজে, এটা এই মাত্র শেষ হয়েছে, তাহলে নিকট অতীত। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন কোন একটা এক্সপিরিয়েন্স বর্ণনা করার ক্ষেত্রে আপনি প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারেন। এক্সপিরিয়েন্সটা কেমন, যেমন মিস্টার রয় হ্যাজ বিন টু জাপান, মিস্টার রয় জাপানে গিয়েছেন। দেখেন, এখন মিস্টার রয় কি 10 বছর আগে জাপানে গেছেন, নাকি আপনি মিস্টার রয় 20 বছর আগে জাপানে গেছেন, এই সময়টা কিন্তু এখানে উল্লেখ নাই। অতীতের কখন সেটা হয়েছে এটা উল্লেখ নাই এখানে। কিন্তু কথাটা হচ্ছে মিস্টার রয় জাপানে গিয়েছেন, এটা তার একটা এক্সপিরিয়েন্স। আরেকটা এক্সাম্পল দেখেন, আই হ্যাভ নেভার নোন হিম টু বি অ্যাংরি, আমি তাকে কখনোই রাগান্বিত অবস্থায় দেখিনি বা জানি না। তাহলে আপনি অতীতে কখনো দেখেন নাই, এটা আপনার একটা এক্সপিরিয়েন্স। এই ধরনের এক্সপিরিয়েন্স বর্ণনা করার ক্ষেত্রে আপনি প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারবেন। এখন দেখেন, এই যে একজন বলেছিলেন যে নিকট অতীত, মিস্টার রয় হ্যাজ বিন টু জাপান, এটা কি নিকট অতীত নাকি সুদূর অতীত, এটা তো আপনি জানেন না। আর কোনটাকে আপনি নিকট অতীত বলবেন, 1 বছর আগেরটাকে নাকি 10 বছর আগেরটাকে? এই কারণেই নিকট অতীতটা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্টে বললে আসলে পুরোপুরি বোঝা যায় না। তাহলে কোন একটা পাস্ট অ্যাকশন হুজ টাইম ইজ নট ডেফিনিট, যেই টাইমটা যেটার কখন ঘটেছে অতীতকালে সেটা আসলে নির্দিষ্ট না, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারি। আরেকটা ব্যবহার আছে প্রেজেন্ট পারফেক্টের, দেখেন ধরেন আপনি কোন একটা জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছেন, তো ইন্টারভিউয়ার আপনাকে প্রশ্ন করলো যে আপনার কি কি আহ, অভিজ্ঞতা আছে, আপনার আপনি যে এই কাজটা করবেন, এটার পিছনে যুক্তি কি? তখন আপনি বললেন যে আমি এই প্রজেক্ট সম্পন্ন করেছি, আমার এই কাজ করার অভিজ্ঞতা রয়েছে, আমি অমুক প্ল্যানটা বাস্তবায়ন করেছি। এই যে দেখেন, আপনি কিন্তু বলছেন না যে করেছিলাম, আপনি বলছেন কি করেছি। তাহলে এই যে আপনি এক্সপিরিয়েন্স বর্ণনা করছেন, এই এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি। এখন আসেন, আপনারা কেউ কেউ একটা ধাক্কা খেতে পারেন এই পরের সেন্টেন্সটাতে। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম। ওকে, এটা হচ্ছে একটা বাক্য। দ্বিতীয় বাক্যটা হচ্ছে উই হ্যাভ লিভড হিয়ার ফর 10 years। এখানে আসলে প্রশ্নটা চলে আসে। কি প্রশ্ন? একটু আগে আমরা দেখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেইখানে আমরা ফর ইউজ করেছি, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল কোন একটা কাজ, ধরেন এইটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে বর্তমান, বর্তমানের সময়, এই পয়েন্টটা হচ্ছে পাস্টের সময়, আর এই পয়েন্টটা হচ্ছে ফিউচারের সময়। ধরেন কোন একটা কাজ এইখানে শুরু হয়েছে, এটা চলমান আছে, চলমান আছে এবং এটা ভবিষ্যতে চলবে। তাহলে এই ঘটনার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। একই জায়গাতে একই ঘটনার ক্ষেত্রে আপনি প্রেজেন্ট পারফেক্টও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই যে সেন্টেন্সটা, এইটাকে আমরা জানতাম হচ্ছে এইভাবে, উই 10 years। এই একই বাক্যটাকে আপনি লিখতে পারবেন উই হ্যাভ লিভড হিয়ার ফর 10 years। ঠিক আছে। অথবা ধরেন আমি বললাম যে আমি 8টা থেকে এই কাজটা করছি, এই একই বাক্যটাকে আপনি এইভাবেও লিখতে পারবেন যে 8 PM। ঠিক আছে। এখন হ্যাঁ,
এটা দেখতে আপনার কাছে অড মনে হচ্ছে যে আই হ্যাভ ডান দিস ওয়ার্ক সিন্স 8 p.m., এটা আপনার কাছে দেখতে অড মনে হচ্ছে, কিন্তু এই বাক্যটাও সঠিক। অর্থাৎ যেখানে যেখানে আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে পারবেন, একই একই জায়গায় আপনি চাইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও ব্যবহার করতে পারেন। এটা হয়তো অনেকের কাছে নতুন মনে হচ্ছে, তবে এটাও সত্য, আপনি এটা করতে পারবেন। সর্বশেষ প্রেজেন্ট পারফেক্টের এক্সাম্পলটা হচ্ছে যে কোনো একটা কাজ অতীতে কয়েকবার হয়েছে, একবার হয় নাই, মোর দেন ওয়ান্স, কয়েকবার আপনি ওই কাজটা করেছেন, সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারবেন। যেমন আই হ্যাভ সিন হেমলেট 5 times, আপনি 5বার হেমলেট দেখেছেন, অতীতে হয়েছে কিন্তু এটা কয়েকবার হয়েছে, এক্ষেত্রে আপনি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারবেন। আই হ্যাভ সিন দিস মুভি 3 times, আমি এই মুভিটা 3বার দেখেছি, তাহলে ওটিতে কয়েকবার হয়েছে, এই কয়েকবার হলে আপনি সেখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারবেন। এখন বলেন প্রেজেন্ট পারফেক্টটা কিছুটা বুঝতে পেরেছেন কিনা? প্রেজেন্ট পারফেক্ট বুঝতে পেরেছেন কিনা? কিছুটা কিছুটা বুঝতে পেরেছেন কিনা? এখন হ্যাঁ, পরীক্ষাতে অপশনে যদি এখন আপনাদের মনে অবধারিতভাবে প্রশ্ন আসতে পারে যে ভাই যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি দুইটাই থাকে পরীক্ষাতে, তাহলে কোনটা দেখাবো? ভাই দুইটা থাকবে না, দুইটা থাকবে না। এটা একটা এক্সাম্পল আছে সামনে, এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবেন। দুইটা থাকবে না, যেটা থাকবে সেটা দেখাবেন, ঠিক আছে? এই যে একজন প্রশ্ন করেছেন এক্সামে কোনটা দিব, আরে ভাই এক্সামে এক্সামে যেটা থাকবে ওইটা দিবেন, এক্সামে দুটো থাকবে না। আর এখন তারপরে আপনাদের মনে প্রশ্ন আসবে ভাই যদি থাকে, যদি থাকে, যদি থাকলে আপনি কি করবেন? আপনি যদি থাকে তাহলে স্কিপ করবেন, ঠিক আছে? এখন আবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে ভাই কত স্কিপ করব, আপনি শুধু বলেন স্কিপ করার জন্য, এই প্রশ্নের কোনো উত্তর নাই। ঠিক আছে, এই প্রশ্নের কোনো উত্তর নাই। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি খালি স্কিপ করার কথা বলেন। এখন দেখেন, পরীক্ষাতে অপশনে বা প্রশ্ন এরকম একটা দুইটা থাকবে পরীক্ষাতে, এগুলো থাকে, এটা এটা আপনাকে মেনে নিতে হবে, কিছু করার নাই। কারণ আমাদের যারা প্রশ্নকর্তা, যারা প্রশ্নগুলো করেন, তারা আসলে নিজেরা প্রশ্ন করেন না। হ্যাঁ, ধরেন আপনাকে প্রশ্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি আপনার আপনার দেখুন ছেলে মেয়ে নাই, আপনি একটা ছোট মেয়েরে বলবেন এই তুই না অ্যাডমিশন টেস্টের বই আছে তোর, তুই এখান থেকে দেখি আমার 10-12টা কোশ্চেন দিত, সে আপনাকে 10-12টা কোশ্চেন দিবে, আপনি ও 10-12টা কোশ্চেন থেকে কাইটা 5টা কোশ্চেন সিলেক্ট করবেন। কোশ্চেনগুলা এইভাবেই করা হয়, ঠিক আছে? মিস্টার রয় ওয়েন টু জাপান, এটা ভুল হবে না ততক্ষণ পর্যন্ত যদি আপনি এখানে একটা সময় উল্লেখ করেন, মিস্টার রয় ওয়েন টু জাপান ইয়েস্টারডে, মিস্টার রয় ওয়েন টু জাপান আ লং টাইম অ্যাগো, মিস্টার রয় ওয়েন টু জাপান লাস্ট মান্থ, তাইলে ভুল হবে না, আর নাইলে ভুল হবে, ঠিক আছে? ওকে, এরপরে আসেন আমরা কিভাবে বুঝবো কোন টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোন শব্দগুলো দেখলে বুঝবো। কিছু শব্দ আছে যে শব্দগুলো দেখলে আপনি বুঝবেন এই এই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্টে হবে। সেই শব্দগুলো হচ্ছে জাস্ট, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট, সো ফার, সিন্স ফর, টিল নাও, জাস্ট নাও এবং হচ্ছে আপ টু নাও। সিন্স ফর দেখলে কিন্তু দুইটাই হতে পারে, ঠিক আছে? এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে অথবা প্রেজেন্ট পারফেক্টও হতে পারে, দুইটাই হতে পারে, ঠিক আছে? এখন আসেন এইখানে এই ইয়েট এবং হচ্ছে অলরেডি, এই দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। দেখেন, অলরেডি মানে হচ্ছে ইতিমধ্যে, ইয়েট মানেও হচ্ছে ইতিমধ্যে, কিন্তু দুইটার ব্যবহার হচ্ছে ভিন্ন, ঠিক আছে? অলরেডি সবসময় অ্যাফার্মেটিভ বাক্যে বসে। অ্যাফার্মেটিভ মানে কি? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক বাক্য। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক বাক্য। হ্যাঁ বোধক বাক্যে সবসময় অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ বাক্যে সবসময় অলরেডি হয়। যেমন, আর নেগেটিভ বাক্যে হচ্ছে ইয়েট হয়, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক পার্থক্য। এখন আসেন আমরা সেন্টেন্সে বসায় দেখি। আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই ওয়ার্ক, আমি ইতিমধ্যে আমার কাজ শেষ করে ফেলেছি। তাহলে এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, এখানে আমি অলরেডি বসিয়েছি। আই হ্যাভ নট ফিনিশড মাই ওয়ার্ক ইয়েট, আমি এখনো ইতিমধ্যে আমার কাজ শেষ করিনি। তাহলে এখানে হ্যাভ নট আছে, নেগেটিভ বাক্য, এই কারণে আমরা ইয়েট বসিয়েছি। সবসময় মনে রাখবেন ইয়েট সবসময় প্রেজেন্ট পারফেক্টে বাক্যের শেষে বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইয়েট সবসময় বাক্যের শেষে বসে, আর অলরেডি অলওয়েজ হ্যাভ এবং মেইন ভার্বের মাঝখানে বসে। এটা একদম সবসময়ের জন্য সত্য।
এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো ইয়েট কে বাক্যের মাঝখানেও দেখেছি। হ্যাঁ, ট্রু, আপনি দেখেছেন। কোন বাক্যে দেখেছেন? আপনি এই বাক্যে দেখেছেন, হি হ্যাজ ইয়েট টু মেক আ ডিসিশন অ্যাবাউট হিজ ক্যারিয়ার। সে এখনো তার ক্যারিয়ার নিয়ে কোনো সিদ্ধান্ত নেয় নাই। এখানে দেখেন, এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, এই টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। একটু আগে আপনাদেরকে যেটা বলেছি সেটা হইলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইয়েট যদি বসে, সে সবসময় বাক্যের শেষেই বসবে। কিন্তু অন্য কোনো জায়গার ক্ষেত্রে যদি ইয়েট ব্যবহৃত হয়, সেক্ষেত্রে ইয়েটটা বাক্যের মাঝখানে বসতে পারে। তবে সেখানে কিন্তু এই যে দেখেন, এখানে ব্যবহারটা দেখেন, হি হ্যাজ ইয়েট টু মেক এ ডিসিশন, সে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু কোনো নট নাই, অর্থাৎ কোনো নেগেটিভ যে বোঝানো হচ্ছে সেটা এখানে দেখেই বোঝা যাচ্ছে না, কিন্তু এটার অর্থটা কিন্তু নেগেটিভই এই বাক্যের, যে সে এখানে কোনো সিদ্ধান্ত নেয় নাই। আরেকটা এক্সাম্পল দেখেন, শি হ্যাজ ইয়েট টু সাবমিট হার অ্যাসাইনমেন্ট, সে এখনো তার অ্যাসাইনমেন্ট সাবমিট করেনি। তো এই যে এখনো তার অ্যাসাইনমেন্ট সাবমিট করেনি, এখনো সিদ্ধান্ত নেয়নি, এক্ষেত্রে আমরা ইয়েট ব্যবহার করতে পারি, তবে সেক্ষেত্রে ইয়েটটা কিন্তু বাক্যের শেষে বসবে না। কেবল প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রেই ইয়েট বাক্যের শেষে বসবে। তাহলে আসেন দেখি আপনারা উত্তর করতে পারেন কিনা। এটা বলেন, উই অফেন ড্যাশ আ ভিকটিম অফ সার্কামস্টেন্সেস। এটা উত্তর কি হবে? জি, ইয়েট সবসময় না অর্থ দেয়। গুড। তাহলে এখানে অফেন রয়েছে, আমরা জানি অফেন এই শব্দটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মার্কার। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মার্কার, সুতরাং এখানে সঠিক উত্তর হবে ফল। উই অফেন ফল আ ভিকটিম অফ সার্কামস্টেন্সেস, আমরা অনেক সময় পরিস্থিতির শিকার হই। ওকে, দে ড্যাশ দেয়ার রিপোর্টস ইয়েট, এটা বলেন, এটা কোনটা হবে? দে ড্যাশ দেয়ার রিপোর্টস ইয়েট, দে ড্যাশ দেয়ার রিপোর্টস ইয়েট। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু ইয়েটটা শেষে আছে, সুতরাং আমাকে বুঝে নিতে হবে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুতরাং আমি লিখবো হ্যাভেন্ট রিটেন। কেন হ্যাভ নট দিয়েছি? কারণ ইয়েট থাকলে সেটা নেগেটিভ বাক্য হয়। ওকে, এরপরে বলেন, মাই আঙ্কল ড্যাশ ইন দি সেম হাউস সিন্স 2010। এটা বলেন, এই যে 1 2 3 4, এটা বলেন। মাই আঙ্কল ড্যাশ ইন দিস সেম হাউস সিন্স 2010। এটা 2 হবে নাকি 3 হবে, এটা নিয়ে সবাই কনফিউজড। কেউ 3 বলছেন, কেউ 2 বলছেন। এটাই হচ্ছে আসলে একটা ট্র্যাপ। এখানে 2 এবং 3 এর মধ্যে একটা ট্র্যাপ সেট করা হয়েছে। আচ্ছা, এখানে সঠিক উত্তরটা আগে বলে নিই। এখানে সঠিক উত্তরটা হচ্ছে 3 নাম্বার অপশন, মাই আঙ্কেল হ্যাজ লিভড ইন দিস সেম হাউস সিন্স 2010। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এইটা হ্যাজ বিন লিভড কেন হবে না? হবে না এই কারণে, কারণ এই যে লিভ, লিভ হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিট সরি ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট নাই। যেমন আমি যদি বলি এরকম যে হি লিভ হিয়ার, সে এখানে বাস করে। এই লিভকে যদি আপনি প্রশ্ন করেন সে কি বাস করে, কাকে বাস করে, কোনো উত্তর আপনি পাচ্ছেন না। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন সে কোথায় বাস করে, আপনি উত্তর পাবেন হিয়ার, সে এখানে বাস করে। ঠিক আছে, এখানে কোথায়? এখানে। তাহলে এইখানে এই যে মাই আঙ্কেল হি হ্যাজ বিন লিভড, এই হি হ্যাজ বিন লিভড হচ্ছে একটা প্যাসিভ ভয়েসে আছে। কোনো ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না। এটা আমরা আগামীকালকে টেন্স ভয়েস পড়বো, তখন এটা বুঝতে পারবো। এই কারণেই এটা হ্যাজ বিন লিভড হবে না। এখন হ্যাজ লিভড এর বদলে যদি এখানে হ্যাজ বিন লিভিং থাকতো, তাইলেও বাক্যটা সঠিক হইতো, হ্যাজ বিন লিভিং। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এইখানে সঠিক উত্তর হবে হ্যাজ লিভড। এখানে হ্যাজ বিন লিভড কেন হবে না? কারণ হ্যাজ বিন লিভড আছে প্যাসিভ ভয়েসে, লিভ হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব কখনো প্যাসিভ ভয়েস হয় না। আমরা আগামীকালকে এটা দেখব। আবার দেখেন, আপনি যদি এটার অর্থ বিশ্লেষণ করেন, মাই আঙ্কেল হ্যাজ বিন লিভড, তার মানে আমার আঙ্কেলকে বাস করানো হয়েছে। বাস করানো হয়েছে, এটা কি কোনো, এটা এটা কোনো শব্দ হয়? এটা কোনো কোনো বাক্য হয়? বাক্যের অর্থ তো মিলে নাই। ঠিক আছে, হি হ্যাজ লিভড এটা হয় যে সে 2010 সাল থেকে এখানে বাস করছে। তাহলে আমরা একটু রিক্যাপ করি, আমরা কি কি জিনিস দেখলাম। আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হচ্ছে সিন্স এবং হচ্ছে ফর বসে। সিন্স কখন বসে আর ফর কখন বসে? ফর হচ্ছে একটা নির্দিষ্ট লেংথ, টাইমের লেংথ বুঝাইলে সেখানে আমরা ফর বসাই, আর যেখানে পয়েন্ট অফ টাইম বুঝাই সেখানে আমরা
সিন্স বসাই। এরপর আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? যেই কাজটা মাত্র শেষ হয়েছে, ইমিডিয়েট পাস্ট, সেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি। তারপর হচ্ছে যেখানে আমরা অতীতের কোনো অভ্যাস, অভ্যাস না সরি, অতীতের কোনো অভিজ্ঞতা বর্ণনা করার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি। যেই কাজটা অতীতকালে শুরু হয়েছে বর্তমানেও চলছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জায়গায়ও আমরা কেবল প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারি। এবং এখানেও সিন্স এবং ফরের ইউজটা সেম সেমই থাকে। এবং কোন একটা কাজ অতীতে কয়েকবার হয়েছে এরকম ইনস্টেন্সেও আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে পাস্ট ইনডিফিনিটে। দেখেন আমরা এখন শুরুতে বর্তমানে ছিলাম, বর্তমান থেকে এখন আমরা আস্তে আস্তে অতীতের দিকে চলে যাচ্ছি। অতীতের দিকে শুরুতেই আমরা দেখব হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে কি? পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে যেই কাজটা শেষ হয়ে গিয়েছে, একদম শেষ, ডান এন্ড ডাস্টেড, বর্তমানের সাথে কোনো সম্পর্কই নাই, সেই কাজটা প্রকাশ করার জন্য আমরা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করব। যেমন আই ওয়েন্ট টু স্কুল, এই বাক্যটা পুরোপুরি আসলে সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্সের মার্কার থাকা লাগে। যেমন আই ওয়েন্ট টু স্কুল, যদি আমি এখানে বলতাম ইয়েস্টারডে, তাইলে বাক্যটা সঠিক হইতো যে আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম। উই কমপ্লিটেড দ্য টাস্ক লাস্ট উইক, যদি আমি বলি লাস্ট উইক, তাইলে বাক্যটা সঠিক হবে। ঠিক আছে? তাহলে অতীতের যে ঘটনাটা অলরেডি শেষ হয়ে গিয়েছে, বর্তমানের সাথে কোনো কানেকশন নাই, এরকম ইয়েস্টারডে, লাস্ট উইক, এই শব্দ বা শব্দগুচ্ছগুলো উল্লেখ থাকে যেই সেন্টেন্সগুলোতে, সেগুলোই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে আমরা দেখলাম পাস্ট পাস্ট ইনডিফিনিট। আমরা দেখব এখন যে কখন কখন আপনি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারবেন। যে কোনো কাজ যেটা অতীতকালে শেষ হয়ে গিয়েছে, যেমন হি লেফট স্কুল লাস্ট ইয়ার, সে গত বছর স্কুল ত্যাগ করেছে। আই রিসিভ দ্য লেটার ফিউ ডেজ অ্যাগো, আমি কয়েকদিন আগে এই লেটারটা রিসিভ করেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। কোনো অতীতের অভ্যাস, পাস্ট হ্যাবিট, আগে করতেন, আগে কি সুন্দর দিন কাটাইতেন, এখন ওই সুন্দর দিন কাটাতে পারেন না, এই ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করব। যেমন হি ইউজ টু স্টাডি মেনি আওয়ার্স এভরি ডে, আমরা সবাই মোটামুটি এক সময় একদিন অনেক ঘন্টা পড়াশোনা করতে পারতাম, এখন পারি না। তাহলে হি ইউজ টু স্টাডি মেনি আওয়ার্স এভরি ডে, সে আমরা বা সে এক সময় অনেক পড়াশোনা করত, এখন করে না। ঠিক আছে? আই উড অলওয়েজ বাথ ইন দ্য রিভার, আমি প্রায় সবসময়ই নদীতে গোসল করতাম, এখন করি না। তাহলে এই যে অতীতের অভ্যাস বোঝানোর ক্ষেত্রেও আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করতে পারবো। এখন আসেন যে সিগন্যাল ওয়ার্ড, কোন কোন সিগন্যাল ওয়ার্ড থাকলে সেগুলো সেই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ইয়েস্টারডে, লাস্ট, লাস্ট যুক্ত কোনো শব্দ, যেমন লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, এই ধরনের কোনো শব্দ বা শব্দগুচ্ছ উল্লেখ থাকলে সেগুলোকে আমরা সেই সেন্টেন্সটাকে পাস্ট ইনডিফিনিট বলবো। যেমন ইয়েস্টারডে, অ্যাগো, ফর এ ওয়াইল, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, লং, সিন্স, ওয়ান্স, এই শব্দগুলো অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে? এই শব্দগুলো থাকলে বুঝতে হবে এই সেন্টেন্সটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। ওকে, এখন আসেন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখি। সব একটু ভালো করে খেয়াল করেন। ধরেন অতীতকালে দুইটা ঘটনা ঘটেছিল এবং দুইটা ঘটনাই একই সময়ে ঘটেছিল। তাহলে এই দুইটা ঘটনাকে আপনি কোন টেন্সে লিখবেন? একটু উত্তর করেন তো। খেয়াল করেন, অতীতকালে দুইটা ঘটনা ঘটেছিল, দুইটা ঘটনা একই সময়ে ঘটেছিল, এটা আপনি কোন টেন্সে লিখবেন? ইটস টাইম মানে কি? ইটস টাইম মানে অনেক কিছু হইতে পারে। ইট ওয়াজ টাইম, ইটস টাইম, ইট ওয়াজও হইতে পারে, ইট ইজও হইতে পারে, ওটা নির্ভর করে সেন্টেন্সের উপরে। এই যে আপনারা মুখস্থ করছেন তো, এই মুখস্থ করার কারণে এরকম বলতেছেন। দেখেন, খেয়াল করেন, আমি বলছি কি দুইটা ঘটনা দুইটাই একই সময়ে ঘটেছিল। এক্সাম্পল দেখেন, আই ফিনিশড দ্য ক্লাস, আমি ক্লাসটা শেষ করেছিলাম। ইউ কল্ড মি, তুমি আমাকে কল করেছিলে। দুইটাই একই সময়ে ঘটেছিল। এখন এই দুইটা সেন্টেন্সকে আপনি যদি একই বাক্যে লিখতে চান তাহলে আপনি কিভাবে লিখতে পারেন? আপনি লিখবেন এইভাবে, ইউ কল্ড মি, তুমি আমাকে কল করেছিলে, ওয়েন,
যখন আই ফিনিশ দ্য ক্লাস, যখন আমি ক্লাসটা শেষ করেছিলাম। এই ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা? খেয়াল করেন, এখন সমস্যা হচ্ছে কি, ধরেন আমরা যেটা এতদিন শিখে আসছি বা এতদিন ধরে যেটার সাথে আমরা ইউজ টু, সেটা কে পাশ কাটিয়ে যখনই আপনি নতুন কিছু দেখেন, সেটার আপনি আসলে আহ, ঠিকঠাক মতো প্রসেসও করতে পারেন না, বা আমরা প্রসেস করতে পারি না, প্লাস এরকম যে হইতে পারে এটাও আমরা আসলে বুঝতে পারি না। দেখেন আমি কি বলেছি, অতীতে দুইটা ঘটনা, দুইটাই একই সময় ঘটছে, পরপর না, একটার পরে আরেকটা ঘটে নাই, দুইটাই একই সময় ঘটেছিল। যখন ধরেন আপনি বাসায় গেলেন, বাসায় যাওয়ার সাথে সাথে কারেন্টও চলে গেছিল, তাহলে আপনি বাসায় ঢুকেছিলেন, এটা হচ্ছে একটা ঘটনা। ঢুকার সাথে সাথেই কারেন্টও চলে গিয়েছিল, দুইটা ঘটনা। তাহলে দুইটা কিন্তু আগে পরে ঘটে নাই, একসাথেই ঘটেছিল। যখন এরকম দুইটা ঘটনা একসাথে ঘটে অতীতের, তখন আমরা সেই দুইটা ঘটনাকে এই হোয়েন দিয়ে যুক্ত করতে পারি। ইউ কল্ড মি হোয়েন আই ফিনিশ দ্য ক্লাস, যখন আমি ক্লাস শেষ করেছিলাম তুমি আমাকে কল করেছিলে। এই বাক্যটাকে আপনি এইভাবেও লিখতে পারেন, আই ফিনিশ দ্য ক্লাস হোয়েন ইউ কল্ড মি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, আমি কখন হোয়েন এর সাথে কোনটা ইউজ করব? এটা আপনার ইচ্ছা, আপনি যে কোনো একটার সাথে হোয়েন ইউজ করতে পারেন, এটার কোনো বাধা ধরা নিয়ম নাই। আবার আপনি চাইলে এই হোয়েন যুক্ত যে ক্লজটা আছে, এটাকে আপনি বাক্যের সামনেও এনে লিখতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, এ ভাই আগেরটা পরেরটা তো আমি বলছি, আগেরটা পরেরটা আমি বলছি একই সময় ঘটছে, একই সময়, একই সময়, একই সময় দুইটা ঘটনা ঘটতে পারে না। আপনি 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 ভাত খাচ্ছেন, সাথে সাথে আপনি টিভিও দেখতেছেন, দুইটা ঘটনা একসাথে ঘটতেছে না? হ্যাঁ, সেটা একই সাথে ঘটছে, ঘটছে, এটা একটা কন্টিনিউয়াস, কিন্তু এই এই দুইটা ঘটনা একই সাথে ঘটেছিল, ঘটেছিল। ঠিক আছে? আচ্ছা, আবার দেখেন, তাহলে আপনি এই বাক্যগুলোতে এইভাবেও লিখতে পারেন। ওকে, এখন এখন আসেন পাস্ট কন্টিনিউয়াস বা হচ্ছে পাস্ট প্রগ্রেসিভ। তাহলে এইটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় হচ্ছে অতীতকালের কোন একটা ঘটনা ঘটছিল, ঘটছিল, সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। যেমন আই ওয়াজ টেকিং এ ক্লাস, আমি একটা ক্লাস নিচ্ছিলাম, অনেকক্ষণ ধরে এই কাজটা আমি করছিলাম। ইউ ওয়ার ডুইং এ ক্লাস, আপনার একটা ক্লাস করছিলেন, অনেকক্ষণ ধরে আপনি কাজটা করছিলেন। ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারগুলো কোন কোন জায়গায় আমরা করব দেখেন। এটা খেয়াল করেন, অতীতকালে একটা ঘটনা ঘটেছিল, আর একই সময়ে অন্য একটা ঘটনা চলমান ছিল। এই চলমান ঘটনাটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াসে বলি। যেমন এক্সাম্পল দেখেন, আই ওয়াজ প্লেইং, আমি খেলছিলাম, আপনি খেলছিলেন, এটা নির্দিষ্ট সময় ধরে আপনি খেলছিলেন। ইউ কল্ড মি, তুমি আমাকে ফোন করেছিলে। তাহলে আই ওয়াজ প্লেইং, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, দেখেই বুঝতে পারতেছেন, তাহলে এটা একটা চলমান ঘটনা ছিল। আর তখন তুমি আমাকে কল করেছিলে, কল করেছিলে। ঠিক আছে? তাহলে এই দুইটা ঘটনাকে যখন আপনি একসাথে লিখবেন, জোড়া লাগিয়ে বলবেন, একসাথে যখন জোড়া লাগিয়ে বলবেন, তখন কিভাবে বলতে পারেন? আপনি বলতে পারেন এইভাবে, ওয়েন ইউ কল্ড মি, যখন তুমি আমাকে কল করেছিলে, আই ওয়াজ প্লেইং, আমি খেলছিলাম। তাহলে দেখেন এখানে আমরা ওয়েন ইউজ করেছি। এই বাক্যটাকে আপনি এইভাবেও লিখতে পারতেন, ইউ কল্ড মি, তুমি কল করেছিলে, ওয়েন আই ওয়াজ প্লেইং। ওকে, এখন আসেন, আপনাদের মনে কনফিউশন আসছে, আমি বুঝতে পারতেছি, সেটা হচ্ছে যে ভাই বা স্যার, আমরা তো জানতাম যে হোয়াইল এবং হচ্ছে হোয়েন, এই হোয়াইলটা আমরা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইউজ করি, আর হোয়েনটা আমরা হচ্ছে ইনডিফিনিটের ক্ষেত্রে ইউজ করি। সত্য, তবে এখানে একটা ইনফরমেশন মিসিং আছে। সেই মিসিং ইনফরমেশনটা হচ্ছে এই যে হোয়েন, হোয়েনের সাথে আপনি চাইলে কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ হোয়েনকে আপনি ইনডিফিনিটেও বসাতে পারেন, কন্টিনিউয়াস টেন্সেও বসাতে পারেন, ভুল হবে না। তবে ওয়াইলকে বা যখন, দুইটার অর্থই যখন, ওয়াইলকে কেবল কন্টিনিউয়াস টেন্সের সাথেই বসানো যায়। তাহলে এইখানে আমি কি করেছি, ইউ কল্ড মি হোয়েন আই ওয়াজ প্লেইং, এটা এই হোয়েনটাকে আমি কন্টিনিউয়াস টেন্সের সাথে বসিয়েছি, তাহলে এটা ভুল নাই। আবার ধরেন যে অতীতকালে দুইটা ঘটনা, দুইটাই একই সাথে চলমান ছিল, দুইটাই ঘটছিল, সাইমুলটেনিয়াসলি ঘটছিল। ধরেন আপনি আপনি একই সাথে টিভিও দেখছেন, আবার একই সাথে ভাতও খাচ্ছিলেন, তাহলে দুইটাই একসাথে চলমান ছিল। এরকম কোন ঘটনা যদি হয়, যেমন আই ওয়াজ প্লেইং, আমি খেলছিলাম, ইউ ইউ ওয়ার কলিং মি, তুমি আমাকে কল করেই যাচ্ছিলে।
এই দুইটা ঘটনাকে আপনি যখন একসাথে বলবেন তখন আপনি বলতে পারেন এরকম, আই ওয়াজ প্লেইং, আমি খেলছিলাম, ওয়াইল ইউ ওয়ার কলিং মি, যখন তুমি আমাকে কল করেই যাচ্ছিলে। এটাকে আপনি ওয়াইলটাকে আগে পরেও আনতে পারেন, যেমন যেমন হচ্ছে যে এটাকে আপনি এইভাবে লিখতে পারেন, এই 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 যে হোয়াইলটা, এই হোয়াইলটাকে আপনি এই সেন্টেন্সের আগে আনতে পারেন, আই ওয়াজ প্লেইং কে আপনি সেন্টেন্সের পরেও নিতে পারেন। এতক্ষণ যা যা বললাম এই হোয়েন এবং হোয়াইল দিয়ে কিছুটা বুঝতে পেরেছেন কিনা একটু বলেন তো। মানে আমি বুঝতে পারছি এটা আপনার জন্য নতুন, তবে যেটা বলেছি ওটা বুঝতে পেরেছেন কিনা, ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা, মানে বোঝাটা হচ্ছে মেইন। অনেক কনফিউজড। তানিয়া আফরোজ কোন জায়গায় কনফিউজ, আমাকে স্পেসিফিক প্রশ্ন করেন যে কোন জায়গাটাতে আপনি কনফিউজড, স্পেসিফিক আমাকে বলেন কোন জায়গাটাতে আপনি কনফিউজড, স্পেসিফিক প্রশ্নটা আমাকে বলেন, স্পেসিফিক বলবেন। মানে আপনি কিছুই বুঝেন নাই যদি এটা বলেন তাইলে বলবো যে আপনার ক্লাসে মনোযোগ নাই। হ্যাঁ, এখন আপনি কিছুই বুঝবেন না, এটা অসম্ভব আসলে, কারণ এটা তো আপনার জন্য নতুন না, টেন্স আপনি আগেও পড়েছেন। স্পেসিফিক কোন জায়গাটাতে আপনি বুঝেন নাই সেটা বলবেন, ওয়াইলটা অ্যাগেইন বুঝান। ওকে, 1 নং সিকোয়েন্সটা, ইউ কল্ড মি ওয়াই ওয়াইল আই ওয়াজ প্লেইং, এটা ওকে? হ্যাঁ, হ্যাঁ, অসুবিধা নাই, আপনি এখানে ওয়েল দিলে হবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা দেখেন, আমি কয়েকটা স্লাইড নিচ্ছি, স্লাইড নিয়ে আমি আবারও একটু রিক্যাপ করছি, যেহেতু বুঝতে অসুবিধা হচ্ছে। সবাই একটু খেয়াল করেন, 2 মিনিট নিব, জাস্ট 2 মিনিট নিব। দেখেন, আই প্লেড ওয়েন ইউ কল্ড মি, এটাও কি হবে? হ্যাঁ, এটা তো হবে, এটা তো বললামই। কন্টিনিউয়াস টেন্সটা কি আগে বসবে ওয়াইল? না, এরকম কোনো নিয়ম নাই যে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে, এরকম কোনো নিয়ম নাই। আপনি আপনার ইচ্ছে মতো কোনোটাকে আগে কোনোটাকে পরে আপনি বসাইতে পারবেন, এরকম আগে পরে কোনো নিয়ম নাই, ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। আচ্ছা দেখেন, ধরেন আমি একটা সেন্টেন্স এখানে বললাম যে হি কেম, হি কেম লাস্ট নাইট, সে গতকালকে রাতে আসছিল। ওকে, এটা ঘটনা। আবার বলেন যে আই লেফট লাস্ট নাইট, আমি গতকালকে চলে আসছি, সে আসছে, আমি চলে আসছি। ওকে, 3 নম্বর একটা সেন্টেন্স দেখেন যে ইউ ওয়ার স্লিপিং, তুমি ঘুমাচ্ছিলে, এটা হচ্ছে একটা সেন্টেন্স। আবার 4 নম্বর একটা সেন্টেন্স ধরেন, বললাম যে ইট ওয়াজ রেইনিং, ঠিক আছে। এই 4টা সেন্টেন্স সবাই খেয়াল করেন, এই 4টা সেন্টেন্স। এখন আসেন, আপনি যদি প্রথম 2টা বাক্যকে একসাথে করে লিখতে চান তাহলে আপনি কি লিখবেন? আপনি লিখবেন এইরকম যে হি কেম লাস্ট নাইট হোয়েন আই লেফট লাস্ট নাইট, ঠিক আছে। তাহলে আপনি প্রথম 2টা সেন্টেন্সকে যদি একসাথে লিখতে চান তাহলে এইভাবে লিখতে পারেন। এখন এই যে হোয়েন, হোয়েনের সাথে কি আপনি 1 নম্বর বাক্য যুক্ত করবেন নাকি 2 নম্বর বাক্য যুক্ত করবেন, এটার কোনো নিয়ম নাই, আপনার ইচ্ছা মতো আপনি বাক্য যুক্ত করতে পারেন। এখন আসেন, আপনি যদি 2 এবং 3 নম্বর বাক্যটা, তাহলে দেখেন এই 2টা বাক্য একই সময়ে ঘটেছিল, প্রথম 2টা বাক্য একই সময়ে ঘটেছিল। 3 নম্বর যে বাক্যটা ইউ ওয়ার স্লিপিং, তুমি তখন ঘুমাচ্ছিলে, তাহলে যখন এই 1 এবং 2 হচ্ছিল তখন তুমি ঘুমাচ্ছিলে, একটা চলমান প্রক্রিয়া। এখন আসেন, 2 এবং 3 অথবা 1 এবং 3 যদি আপনি একসাথে লিখতে চান আপনি কি লিখবেন? আপনি লিখবেন এইভাবে যে আই লেফট লাস্ট নাইট হোয়েন অথবা ওয়াইল স্লিপিং। এখন এই যে হোয়েন বা ওয়াইল যুক্ত যে বাক্যটা, এটা আপনি বাক্যের শুরুতেও লিখতে পারেন অথবা শেষেও লিখতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আবার এই বাক্যটাকে আপনি এইভাবেও লিখতে পারেন যে ইউ ওয়ার স্লিপিং হোয়েন আই লেফট লাস্ট নাইট, এভাবে আপনি বাক্যটাকে লিখতে পারেন। এটা গেল, এটা বুঝলেন। এরপর আসেন 3 এবং 4 নাম্বার। এই 3 এবং 4 নাম্বার যদি আপনি একসাথে লিখতে চান, এই 2টা ঘটনা কিন্তু একসাথে ঘটছিল, আপনি আপনি ঘুমাচ্ছিলেন এবং বৃষ্টি হচ্ছিল, তাহলে এই 2টা ঘটনা যদি আপনি একসাথে লিখতে চান তাহলে আপনি কি লিখবেন? আপনি লিখবেন এইভাবে যে ইউ ওয়ার স্লিপিং ওয়াইল ইট ওয়াজ রেইনিং। এখন এই যে হোয়াইল, এই হোয়াইলটা আপনি কোন সেন্টেন্সের সাথে লাগাবেন বা কোন সেন্টেন্সের সাথে যুক্ত করবেন, এটা আপনি, এটা আপনার সিদ্ধান্ত।
যিনি বক্তা, এটা তার সিদ্ধান্ত, এবং এটা আগে পরে লেখা যায়। এবার বুঝতে পেরেছেন? এবার বুঝতে পেরেছেন কিনা? যে কোনো ক্ষেত্রে ওয়েন বা ওয়াইল, যে কোনো ক্ষেত্রে একটা বসালেই হবে। আমি কি বলেছি একটা বসাইলে হবে? আমি বলেছি ওয়াইল কেবল কন্টিনিউয়াসের সাথে বসে, ওয়েনটা কন্টিনিউয়াস এবং ইনডিফিনিট দুইটার সাথেই বসে। বুঝতে পেরেছেন? ওয়াইল কেবল কন্টিনিউয়াসের সাথে বসে, ওয়েন ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস দুইটার সাথেই বসে। ওকে, ঠিক আছে, চলেন আমরা সামনের দিকে আগাই। এখন আসেন, ওই যে আপনারা বলছিলেন যে একটা আগে এবং একটা পরে, এই একটা এবং একটা ঘটনা আগে এবং একটা ঘটনা পরে, এইটা আমাদের মাথায় কোত্থেকে আসছে? আমাদের মাথায় পাস্ট পারফেক্ট থেকে এই সেন্সটা আসছে। পাস্ট পারফেক্টে যেটা হয় যে অতীতকালে দুইটা ঘটনা ঘটেছে, ঠিক আছে? এক্সামে কোশ্চেন কেমন হবে এগুলার যদি একটু বলতেন ভাইয়া। দেখেন এক্সামে তো, দেখেন এইখানে এই যে আপনি দেখলেন না এই যে এক্সাম্পল গুলো, এখানে এক্সামে অনেক রকম প্রশ্ন হতে পারে। যেমন ধরেন এই যে প্রথম প্রশ্নটাই আসলো যে হি কেম লাস্ট নাইট ওয়েন, এখানে এই যে ড্যাশ থাকলো, এখানে এই লেফটের জায়গায় ড্যাশ থাকলো, তাহলে আপনি এখানে বুঝতে পারবেন যে এখানে অতীতকালের দুইটা ঘটনা একসাথে ঘটছে। তাহলে এখানে এখানে পাস্ট ইনডিফিনিট হবে। অপশনে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আপনি পাস্ট ইনডিফিনিট দাগাবেন। আর যদি দেখেন যে না, অপশনে পাস্ট ইনডিফিনিট নাই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস আছে, সেক্ষেত্রে আপনি পাস্ট কন্টিনিউয়াস দাগাবেন। এখন এইগুলা বললেই অবধারিতভাবে প্রশ্ন আসে যদি এখানে দুইটাই থাকে, বা যদি দুইটা থাকবে না, একটাই থাকবে। আচ্ছা এখন আসেন পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি হবে। না, কোনো ব্রেক হবে না। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আপনারা একটু আগে বলেছেন যে দুইটা ঘটনা থাকলে আমরা সেখানে পাস্ট পারফেক্টটা সাধারণত ইউজ করি, এটাই আমরা আগে থেকে জানতাম। তাহলে আগে যেটা জানতেন সেটা ভুল না, তবে সেটা 100% ছিল না। এখন আসেন, অতীতের দুইটা ঘটনা ঘটেছিল, একটা আগে ঘটেছিল এবং একটা পরে ঘটেছিল। এর মধ্যে যেটা আগে হয় সেটাকে আমরা পাস্ট পারফেক্টলি লিখি, যেটা পরে হয় সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিটলি লিখি। যেমন একটা এক্সাম্পল দেই, দ্য পিএম ফ্লেড, প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন। দ্য মব এন্টার্ড দ্য গণভবন, মব গণভবনে প্রবেশ করেছে। দুইটা ঘটনাই অতীতকালে হয়েছে, সংঘটিত হয়েছে দুইটা ঘটনাই, কিন্তু দুইটা ঘটনা একসাথে হয় নাই। একটার আগে হয়েছে, একটা পরে হয়েছে। বলেন তো এখানে কোনটা আগে হয়েছে, এক না দুই? এখানে হোয়েন বসানো যাবে? কোথায় হোয়েন বসানো যাবে কিনা? লাবণ্য, কোথায় হোয়েন বসানো যাবে কিনা? কোনটা আগে হয়েছে? এক নাম্বার আগে হয়েছে। তাহলে এক নাম্বারটা হচ্ছে আগে হয়েছে, দুই নাম্বারটা হচ্ছে পরে হয়েছে। তাহলে আমরা যদি এইভাবে লিখি, এইভাবে যদি ডিনোট করি যে একটা হচ্ছে আগে হয়েছে, দুইটা হচ্ছে পরে হয়েছে, তাহলে এখানে আমরা ওয়েন প্রেজেন্ট প্লাস পাস্ট ওয়াইল কন্টিনিউয়াস, এটাই বুঝাইছেন? আমার ওয়াইফাই চলে গেছিল। আপনি একটু ক্লাসটা রেকর্ড দেখে নিয়েন, আমি আপনার কমেন্টটা বুঝি নাই। তাহলে দেখেন অতীতকালেরই দুইটা ঘটনা, একটা হচ্ছে আগে ঘটেছিল আর একটা পরে হয়েছিল। যেটা পরে হয়েছে সেটাকে আমরা যদি এই দুইটাই আমরা যদি একসাথে লিখতে চাই, এই দুইটা ঘটনা, সেক্ষেত্রে যেটা পরে হয়েছে সেটাকে আমরা দিব পাস্ট ইনডিফিনিট, আর যেটা আগে হয়েছে সেটাকে আমরা লিখব পাস্ট পারফেক্ট। এখন আসেন আমরা এই দুইটা ঘটনা যদি একসাথে লিখি, আমরা লিখবো এরকম, দ্য পিএম হ্যাড ফ্লেড বিফোর দ্য মব এন্টার্ড দ্য গণভবন। তাহলে মব গণভবনে প্রবেশ করার পূর্বেই প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছিলেন। মব গণভবনে প্রবেশ করার পূর্বেই প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছিলেন। ঠিক আছে? কিসের অন্য এক্সাম্পল থাকলে? আপনি তো বুঝবেন কিভাবে, এই যে বিফোর দিয়ে বুঝবেন, কারণ যখন দুইটা ক্লজ একসাথে থাকে তখন তার মাঝখানে ক্লজ মার্কার থাকে, সবসময় ক্লজ মার্কার থাকে। সেই ক্লজ মার্কারটা দিয়ে বুঝতে হবে কোনটা আগে ঘটছে কোনটা পরে ঘটছে। এখন আসেন, এটাকে যদি আপনি আফটার দিয়ে লিখতে চাইতেন তাহলে আপনি কিভাবে লিখতেন? আফটার দিয়ে কিভাবে লিখতেন সেটা একটু পরে দেখাচ্ছি। এখন জাস্ট এইটা আগে মাথায় ঢোকান যে অতীতকালে দুইটা ঘটনা, যে ঘটনাটা আগে ঘটবে সেটাকে আমরা পাস্ট পারফেক্টে লিখবো, যেটা পরে ঘটবে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিটে লিখবো। ঠিক আছে? তাহলে আমরা এই সিরিয়ালটা মাথায় রাখতে পারি যে যদি কোনো ঘটনা ঘটে, এক নাম্বার ঘটনা এবং দুই নাম্বার ঘটনা,
একটা হচ্ছে আগে ঘটেছে, দুইটা হচ্ছে পরে ঘটেছে, তাহলে প্রথমটা অবশ্যই পাস্ট পারফেক্ট হবে, পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হবে। এখন এই দুইটাকে যখন আমরা একসাথে একই সেন্টেন্সে লিখব, তখন তখন হচ্ছে আমরা আফটারও ব্যবহার করতে পারি, বিফোরও ব্যবহার করতে পারি। এখন কোনটা আমরা কখন ব্যবহার করব বা কিভাবে ব্যবহার করব, এটা হচ্ছে প্রশ্ন। দেখেন এখানে দুইটা ইভেন্ট, একটা হচ্ছে আই লেফট ঢাকা, আমি ঢাকা ত্যাগ করেছি। আরেকটা ইভেন্ট হচ্ছে ইউ কল্ড মি, তুমি আমাকে কল করেছিলে। এই দুইটা ইভেন্টকে আমরা যদি একই সেন্টেন্সে লিখতে চাই, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? একভাবে লিখতে পারি এইভাবে, বিফোর ইউজ করে। আই হ্যাড লেফট ঢাকা, আমি ঢাকা ছেড়ে গিয়েছিলাম। ইউ কল্ড মি, তুমি আমাকে কল করেছিলে। তাহলে এটার বাংলাটা হবে এরকম যে তুমি আমাকে কল করার আগেই আমি ঢাকা ত্যাগ করেছি। তুমি আমাকে কল করার আগেই আমি ঢাকা ত্যাগ করেছি। এটাকে আপনি যদি আফটার দিয়ে লিখতে চান, সেটা হবে এইরকম, ইউ কল্ড মি, আই হ্যাড লেফট ঢাকা। তাহলে এটার অর্থটা কি হবে যে, তাহলে দেখেন প্রথমটা আমরা বিফোর দিয়ে লিখেছি, এর পরেরটা আমরা হচ্ছে আফটার দিয়ে লিখেছি। ঠিক আছে, তাহলে তুমি আমাকে কল করার পরে আমি ঢাকা ত্যাগ করেছি। তাই এখানে দেখেন এই যে আফটারের পরে, আফটার আই হ্যাড, না আমি আমি বাংলাটা একটু একটু ভুল করেছি। সেটা হচ্ছে আমি ঢাকা ত্যাগ করার পরে তুমি আমাকে কল করেছিলে। তাহলে দেখেন আমরা যখন বিফোর দিয়ে এই দুইটা ক্লজকে যুক্ত করব, তখন হচ্ছে বিফোরের পরে আমরা লিখব পাস্ট ইনডিফিনিট, আর আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট। সহজ কথায় যদি আপনি মনে রাখতে চান, সেক্ষেত্রে হচ্ছে এই হচ্ছে স্ট্রাকচার, এই যে এইটা, বিফোর মানে আগে, বিফোর মানে পূর্বে, বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট, আর আফটার মানে পরে, আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট। জাস্ট এই জিনিসটাই মাথায় রাখবেন। যদি দুইটা মনে না থাকে, আপনি যে কোনো একটা মাথায় রাখবেন। আপনার যদি বিফোর ভালো লাগে, তাহলে বিফোরটা আপনি মনে রাখার চেষ্টা করবেন। যদি আফটার ভালো লাগে, তাহলে আফটার মনে রাখার চেষ্টা করবেন, কারণ দুইটা হচ্ছে একটা আর একটা অপোজিট। বিফোরের আগে হয় পাস্ট পারফেক্ট, আর আফটারের পরে হয় হচ্ছে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, এখন আসেন এইটা আর একটা এক্সাম্পল দেই। আই হ্যাড, দুইটা ঘটনা, একটা হচ্ছে আপনি স্টেশনে পৌঁছিয়েছেন, এটা একটা ঘটনা, আর আরেকটা ঘটনা হচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছে। এখন আসেন কোনটা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে। প্রথমে আপনি স্টেশনে গেছেন, এটা হচ্ছে এক নাম্বার, আপনি স্টেশনে পৌঁছাইছেন। দুই নাম্বার হচ্ছে ট্রেন চলে গিয়েছে, মানে আপনি স্টেশনে পৌঁছানোর পরে ট্রেন ছেড়ে দিয়েছিল। তাহলে আপনি যদি এটা বিফোর দিয়ে প্রকাশ করতে চান, তাহলে আপনি বলবেন আই হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। ট্রেন ছাড়ার পূর্বেই আমি স্টেশনে পৌঁছিয়েছিলাম। একই ঘটনাটাকে আপনি যদি আফটার দিয়ে লিখেন, তাহলে আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট এবং আফটারের আগে হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে এটার অর্থ হবে যে আমি স্টেশনে যাওয়ার পর, আমি স্টেশনে যাওয়ার পর ট্রেন ছেড়েছিল। ঠিক আছে, তাহলে দুইটা বাক্য কিন্তু একই অর্থ, জাস্ট একটা আফটার আর একটা হচ্ছে বিফোর দিয়ে আমরা করেছি। ওকে, এরপরে আসেন এখানে স্ট্রাকচারটা আমরা মনে রাখলাম। ওকে, এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো দেখবেন। এখন আসেন এইটা একটু আপনারা আনসার করেন, এটা কি হবে। দে সাফার্ড, তারা ভুগেছে, মাছ অনেক, সিন্স টর্নেডো ড্যাশ দেয়ার ভিলেজ, তাদের টর্নেডো হিট করার পর থেকে, বা টর্নেডো হিট করেছে যখন তখন থেকে। এটা বলেন তো কোনটা হবে, হিট, হিটস, নাকি হচ্ছে হ্যাজ হিট? আচ্ছা, সবাই একটু, আমি জানি অনেকক্ষণ ধরে আপনারা ক্লাস করছেন, সবার অলরেডি একটু মনোযোগের ঘাটতি আছে, তবে এই আজকে টেন্সের ক্লাসের এটাই হচ্ছে সর্বশেষ বোঝার মতো বিষয়। সবাই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ। এটা বুঝতে পারলে আপনার অনেক কিছু মুখস্থ করতে হবে না। আচ্ছা দেখেন, দে সাফার্ড মাচ সিন্স ড্যাশ, সিন্স টর্নেডো ড্যাশ দেয়ার ভিলেজ। এখানে আহ, দুইটা বাক্য হচ্ছে সঠিক হয়, মানে এখানে দুইটা অপশন হচ্ছে কারেক্ট হয়। একটা হচ্ছে হ্যাজ হিট, এইটাও কারেক্ট হয়। আবার সিন্স টর্নেডো হিটস, না, এখানে আরেকটা হচ্ছে কোনটা, হ্যাজ হিট, এটা এটা কারেক্ট হয়। আরেকটা হচ্ছে যে হিট, এটা কারেক্ট হয়। এই দুইটা এক এবং হচ্ছে চার, এই দুইটা কারেক্ট হয়। কেন কারেক্ট হয় সেটা একটু বলছি। দেখেন, সিন্স যে শব্দটা আছে,
সিন্স যে শব্দটা আছে সবসময় মাথায় রাখবেন, সিন্স অলওয়েজ, এই বাংলা লেখা পড়ার পড়েন পরে প্রথমে আসেন যে সিন্স সবসময় পাস্ট ইভেন্ট না বলে আপনি বলতে পারেন অতীত ঘটনা নির্দেশ করে। সিন্স সবসময় অতীত ঘটনাটাকেই নির্দেশ করে, অর্থাৎ যেটা আগে হয়েছে, যেটা অতীতে হয়েছে, সেটা সবসময় নির্দেশ করে সিন্স। ঠিক আছে, এখন আসেন যে অতীতের ঘটনাটা কিভাবে নির্দেশ করে। দেখেন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, ইট ইজ 2 ইয়ার্স, 2 বছর হয়ে গিয়েছে। ইট ইজ 2 ইয়ার্স, 2 বছর হয়ে গিয়েছে, সিন্স আই হ্যাড এ হলিডে, যখন আমি একটা হলিডে পেয়েছিলাম। তাহলে দেখেন এখানে 2 বছর হয়েছে, এরপরে এর আগে আপনি হচ্ছে হলিডে পেয়েছিলেন। তাহলে এখানে কোনটা আগে ঘটেছে? আগে ঘটেছে কোনটা? এইটা আগে ঘটেছে, এটা হচ্ছে 1 নাম্বার, আই হ্যাড এ হলিডে। এরপরে 2 বছর পাস্ট হয়েছে, এটা হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখেন, মহিন হ্যাজেন্ট ফোনড, মহিন আমাকে ফোন করেনি, সিন্স হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা যাওয়ার পর থেকে আমাকে ফোন করেনি। তাহলে এখানে দেখেন, এখানে বলেন তো কোনটা আগে ঘটেছে, এ নাকি বি? এখানে কোনটা আগে ঘটেছে বলেন তো? এখানে কোনটা আগে ঘটেছে? ওয়েন্ট টু ঢাকা, গুড। তাহলে এখানে এ হচ্ছে 1 নাম্বার ঘটনা, আর বি হচ্ছে আমার 2 নাম্বার ঘটনা। এইটাই বলেছিলাম যে সিন্স যুক্ত যে ক্লজটা, সিন্স যুক্ত যে ক্লজটা, সেটা সবসময় অতীতকাল নির্দেশ করবে, সেটা অলওয়েজ অতীতকাল নির্দেশ করবে। এই সিম্পল জিনিসটা যদি আপনি মাথায় রাখেন, তাহলে সিন্স যুক্ত কোনো বাক্যের স্ট্রাকচার আপনার মুখস্থ করতে হবে না। ঠিক আছে, যেমন দেখেন, সিন্স শি মুভড টু দ্য সিটি হার লাইফ হ্যাজ চেঞ্জ ড্রামাটিক্যালি, যখন থেকে সে শহরে মুভ করেছে তার জীবনটা নাটকীয়ভাবে পরিবর্তন হয়েছে। তাহলে দেখেন এখানে সে প্রথমে শহরে মুভ করেছে, তারপরে তার জীবনটা নাটকীয়ভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে এই যে দেখেন, সিন্স যুক্ত যে ক্লজটা আছে সেটা আগে ঘটেছে, আর এর পরের যেটা ঘটনা সেটা পরে ঘটেছে। এখন কথা হচ্ছে, দেখা যায় যে সিন্সের সাথে একবার পাস্ট ইনডিফিনিট, আবার এইখানে সিন্সের সাথে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, কিন্তু এখানে প্রিভিয়াস যে ক্লজটা সেটা হচ্ছে আবার প্রেজেন্ট পারফেক্ট, আবার এখানেও আছে প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু এখানে আবার সিন্সের সাথে বসছে পাস্ট ইনডিফিনিট, কিন্তু এখানে আবার আসছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে মাথা মোটা তো পুরা পেস্ট লাগা যাচ্ছে। এটা তাহলে কেমনে হবে? এটা তাহলে সলিউশন কি? দেখেন সলিউশনটা হচ্ছে, সলিউশনটা হইল, ধরেন ধরেন আমি একটা বাক্য হচ্ছে লিখলাম, ধরেন একটা বাক্য লিখলাম যে আই হ্যাভ সিন ইউ, আমি তোমাকে দেখেছি, এটা হচ্ছে একটা। ঠিক আছে, এরপরে বলেন আরেকটা বাক্য আমি লিখলাম, আই হ্যাভ সিন ইউ, ইউ ইগনোরড মি, ইউ ইগনোরড মি। ঠিক আছে, ওকে, এটাকে হ্যাভ না দিয়ে হ্যাভ নট দিই। ওকে, এখন দেখেন এখানে 2টা ঘটনা, এটা হচ্ছে আগে ঘটেছে, এটা হচ্ছে পরে ঘটেছে। এই 2টা বাক্যকে আপনি যদি সিন্স দিয়ে লিখেন, তাহলে আপনি সিন্সটা বসাবেন এই 1 নাম্বার যে ঘটনা এটার সাথে। তাহলে আপনি বলতে পারেন এরকম যে আই হ্যাভেন্ট সিন ইউ সিন্স ইউ ইগনোরড মি, যেদিন থেকে তুমি আমাকে ইগনোর করেছিলে এরপর থেকে আমি আর তোমাকে দেখি নাই। তাহলে সিন্স যুক্ত যে ক্লজটা হবে সেটা সবসময় অতীতকে নির্দেশ করবে। এখন আসেন এক্সাম্পল দেই, এখানে এটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা এখন দেখেন এইখানে কি বলছে যে দে সাফার্ড মাচ, দে সাফার্ড মাচ, তারা হচ্ছে অনেক ভুগেছে, সিন্স টর্নেডো ড্যাশ দেয়ার ভিলেজ, সিন্স টর্নেডো। এখন আসেন, দে সাফার্ড মাচ, এটা হচ্ছে আমার সিন্সের সাথে নাই, এই ঘটনাটা হচ্ছে তাইলে আমার 2 নাম্বার ঘটনা। আর সিন্স যুক্ত যেই ক্লজটা হবে এটা হচ্ছে আমার 1 নাম্বার ঘটনা হবে এইটা। এখন 2 নাম্বার যে ঘটনাটা সেটা হচ্ছে দে সাফার্ড মাচ, তারা প্রচুর পরিমাণে ভুগেছিল, এটা কোন টেন্সে আছে? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটে আছে। তাহলে আমি যদি সিন্স যুক্ত যে ক্লজটা আমার কাছে আছে সেটা নিশ্চয়ই পাস্ট ইনডিফিনিটের আগে যেটাকে নির্দেশ করে সেটা এখানে আমি লিখব। এখন বলেন তো, পাস্ট ইনডিফিনিটের আগে কোনো ঘটনা যদি আমরা প্রকাশ করতে চাই
তাহলে সেটা আমরা কোন টেন্সে লিখি? খেয়াল করেন, একটু আগে পাস্ট পারফেক্টে আমরা কি করেছি? পাস্ট পারফেক্টে আমরা কি করেছিলাম মনে আছে? পাস্ট পারফেক্টে, গুড, আমরা সেটাকে পাস্ট পারফেক্টে লিখি, ওই যে বিফোর এবং আফটার দিয়ে শিখেছিলাম। তাহলে এইখানে সঠিক উত্তরটা হবে হ্যাড হিট দে সাফার্ড মাচ সিন্স টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ। তাহলে এইখানে আমরা যে স্ট্রাকচারটা পেলাম সেটা হচ্ছে সিন্সের পরে যদি পাস্ট পারফেক্ট থাকে, অথবা সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে সিন্সের পরে হয় হচ্ছে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, এখন আসেন আরেকটা এক্সাম্পল দেই। আচ্ছা, এখানে এখানে ইয়া দেওয়া আছে, টিক চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, এখন দেখেন এখানে ইটস 20 ইয়ার্স, ইটস 20 ইয়ার্স। এখন আসেন, এটাকে আপনি ইট ইজ দিয়েও বলতে পারেন, অথবা আপনি যদি বলেন যে স্যার এটা তো ইট ওয়াজও হয়, তাইলেও আপনি এটাও বলতে পারেন, ইট ওয়াজ দিয়ে বলতে পারেন, ইট ওয়াজ, ইট, এই দুইটার সংক্ষিপ্ত রূপই হচ্ছে ইটস। ঠিক আছে, দুইটার সংক্ষিপ্ত রূপই হচ্ছে ইটস। আমরা জানি সিন্স যুক্ত যে এই ক্লজটা সেটা অলওয়েজ অতীতের ঘটনা নির্দেশ করে। তাহলে আপনি যদি এই ইটিসকে ইজ দিয়ে ডিনোট করেন, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের আগের হচ্ছে হ্যাভ সিন হয়, মানে হ্যাভ সিন মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ এরকম সিকোয়েন্সটা, যে শুরুতে হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট, এর পরে হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে হচ্ছে সিন্সের পরে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, তার মানে সিন্সের আগে হবে হইলো আপনার প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, আমি বুঝতে পারতেছি আপনাদের আপনাদের মাথা মুথা হচ্ছে যে মানে গলে যাচ্ছে, বুঝতে পারছি। তারপরে জাস্ট একটু শুনে যান, এরপরে ঠান্ডা মাথায় বাসায় বসে হচ্ছে ক্লাসটা আবার দেখেন। ঠিক আছে, এখন আসেন, এটা যদি ওয়াজ হয়, যদি এটাকে আমি ওয়াজ দেই, এই ইডিসকে যদি আমি ওয়াজ ধরি, সেক্ষেত্রে তো হ্যাভ সিন সঠিক উত্তর হয় না, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে এইটা, আই হ্যাড সিন। ঠিক আছে, তাহলে এখানে এই দুইটাই হচ্ছে সঠিক উত্তর হয়। তাহলে এখন পরীক্ষাটা যদি এরকম থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এই ধরনের যদি অপশন থাকে, সেক্ষেত্রে আপনি সেটা হচ্ছে স্কিপ করবেন। ঠিক আছে, পরীক্ষাতে কখনোই এরকম দুইটা অপশন থাকবে না, একটা ইনডিফিনিট আর একটা পারফেক্ট। জি, একটা ইনডিফিনিট হইলে আর একটা পারফেক্ট হয়, অনেকটা ওইরকমই, তবে কিছুটা ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমের জন্যই আমি সম্পূর্ণরূপে এই এরকম ভাবে বলি নাই যে একটা ইনডিফিনিট হলে আর একটা পারফেক্ট। আচ্ছা, যাই হোক, আমাদের সিন্সের পার্ট শেষ, আমরা একদম শেষ দিকে চলে আসছি। এবার আমরা দেখবো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন আসে, তখনই আমরা হচ্ছে একটা কমন এক্সাম্পল দেই, সেটা হচ্ছে ডাক্তার আসিবার পূর্বেই রুগী মরিয়া গেল। ডাক্তার আসিবার পূর্বেই রুগী মরিয়া গেল, এরকম একটা এক্সাম্পল দিই আমরা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। তবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও সেরকম একটা এক্সাম্পল আমরা দিতে পারি। এক্সাম্পল হচ্ছে এরকম, দেখেন, ধরেন একজন পেশেন্ট, সে খুব অসুস্থ। পেশেন্ট মানে তো অসুস্থ, বেড়ে স্বাভাবিক, এবং সে এতই অসুস্থ, তার এত পেইন হচ্ছে যে সে কান্নাকাটি করছে। ধরেন ডাক্তার আসলো, ডাক্তার আসছে অনেক পরে, কিন্তু এর আগে থেকেই সে কান্নাকাটি করছে। আমি বললাম দ্য পেশেন্ট হ্যাড বিন ক্রাইং ফর 2 আওয়ার্স। পেশেন্ট 2 ঘন্টা ধরে কান্নাকাটি করছে। এই 2 ঘন্টা ধরে কান্নাকাটি করার পরে ডাক্তার আসছে। ঠিক আছে, তাহলে এই যে ডাক্তার আসার আগে পেশেন্ট 2 ঘন্টা ধরে কান্নাকাটি করছিল, এটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। যেমন দেখেন, যেমন দেখেন, রহিম হ্যাড বিন লুকিং ফর এ নিউ রুম। রহিম হ্যাড বিন লুকিং ফর এ নিউ রুম, সে একটা নতুন রুম খুঁজছিল, বিফোর হি ফাইনালি সাকসিডেড। অর্থাৎ রহিম সফল হওয়ার আগ পর্যন্ত একটা নতুন রুম খুঁজছিল। তার মানে হচ্ছে অতীতকালের দুইটা ঘটনা, একটা আগে থেকেই চলমান ছিল, আগে থেকেই চলছিল, এরপরে আরেকটা ঘটনা ঘটলো। তখন আগের যে ঘটনাটা, সেটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসলি লিখি, আর পরেরটাকে আমরা পাস্ট ইনডিফিনিটলি লিখি। এখন আমরা সাধারণত যেটা জানি না, বা যেটা নতুন দেখি, নতুন দেখব, সেটা হচ্ছে বিফোর এবং আফটারের যে ইউজটা আপনারা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে দেখেছিলেন, সেই একই ইউজটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও হয়। এটাই হচ্ছে নতুন জিনিস। অর্থাৎ বিফোরের আগে আমরা কি দেখেছিলাম? পাস্ট পারফেক্ট দেখেছিলাম না?
ঠিক একইভাবে বিফোরের আগে আপনি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও বসাইতে পারেন, আর আফটারের পরে আপনি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে পারেন। এটার এক্সাম্পলই হচ্ছে এটা। দেখেন, রহিম হ্যাড বিন লুকিং ফর এ নিউ রুম। রহিম একটা নতুন রুম খুঁজছিল। কখন পর্যন্ত খুঁজেছে? বিফোর হি ফাইনালি সাকসিড। সে সফল হওয়ার পূর্ব পর্যন্ত একটা নতুন রুম খুঁজছিল। দ্য রেইন স্টার্টেড। রেইন শুরু হইল আফটার উই হ্যাড বিন প্লেইং ফর অ্যান আওয়ার। আমরা 1 ঘন্টা যাবত খেলার পরে বৃষ্টি শুরু হয়েছিল। তাহলে কোনটা আগে ঘটেছে? আগে ঘটেছে হচ্ছে আপনারা খেলছিলেন 1 ঘন্টা, 1 ঘন্টা ধরে আপনারা খেলছিলেন, এর পরে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে। তাহলে আফটারের পরে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিলাম, এবং বিফোরের আগে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েছিলাম। ঠিক আছে? এই আপনাদেরকে একবার বলছি না, আমার ক্লাসে এই ধরনের হচ্ছে এই যে উনাফানা না করতে। এই যে কোয়ানি কাবজানি, মানে কোয়ানি কাবজানি বুঝেন? কোয়ানি কাবজানি কি? দেখবেন যে ওই যে আপনার মানে কারো পেইন হইলে বলে মারে বাবারে আর ভাল লাগে না। আমার কাছে এরকম করা যাবে না। আপনি ইচ্ছে হলে আপনি ক্লাস করবেন, ইচ্ছে না হলে আপনি ক্লাস থেকে বের হয়ে যাবেন। আমি ক্লাস শুরু করেছি কয়টায়? আমি ক্লাস শুরু করেছি প্রায় 8টা 10-এ। এখন তাহলে ওকে, এরপরে আসেন আমরা একটু পরে রিক্যাপ করবো একসাথে। ফিউচার ইনডিফিনিট, ফিউচারের কোনো ব্যবহার পরীক্ষাতে আসে না বললেই চলে, একদমই আসে না। পরীক্ষাতে তেমন একটা আসে না বললেই চলে। সুতরাং কেউ যদি চান আপনি ফিউচার টেন্স পড়বেন না, আপনি ফিউচার টেন্স নাই পড়তে পারেন, অসুবিধা নাই। ফিউচার টেন্স কেউ চাইলে স্কিপ করতে পারেন। তা আসেন ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট মানে হচ্ছে যে এটা ফিউচারের কোনো কাজ ভবিষ্যতে হবে, এটা হচ্ছে আপনার নির্দেশ করবে। এখানে হচ্ছে শেল হয়, উইল হয়, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম হয়। আর ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে এরকম বুঝাইলে সেখানে ফিউচার কন্টিনিউয়াস হয়। যেমন দে শেল বি প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলতে থাকবে। আই উইল বি টেকিং ক্লাস, আমি ক্লাসটা নিতে থাকবো। ফিউচারের ফিউচার থেকে একটা নিয়ম থেকেই প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের সাথে পাস্ট পারফেক্টের মিল আছে। পাস্ট পারফেক্টে আমরা দেখেছিলাম অতীতকালে 2টা কাজ হয়েছিল, একটা আগে একটা পরে। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে হয় ভবিষ্যতে 2টা কাজ হবে, একটা আগে হবে একটা পরে হবে। যেটা আগে হবে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট বলবো, আর যেটা পরে হবে সেটাকে আমরা ফিউচার ইনডিফিনিটে বলতে পারি অথবা প্রেজেন্ট ইনডিফিনিটে বলতে পারি। এইখানে হচ্ছে বোঝার বিষয়টা, সেটা হচ্ছে এই ফিউচার ইনডিফিনিটের জায়গায় আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে বলতে পারি, এটা হচ্ছে বোঝার বিষয়টা। আমরা এক্সাম্পল দেখি। এখানে বলেছে আই উইল হ্যাভ রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লিভস অথবা উইল লিভ। তাহলে এখানে এই যে দেখেন লিভস বসিয়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট, আর হচ্ছে ফিউচার ইনডিফিনিটও এখানে আপনি বসাতে পারেন, যে কোনো একটা আপনি বসাতে পারেন। পরীক্ষাতে অপশনে যে কোনো একটাই থাকবে, 2টা থাকবে না। তাহলে আই আই উইল হ্যাভ রিচ দ্য স্টেশন, ট্রেন ছাড়ার পূর্বেই আমি স্টেশনে পৌঁছবো, এটা হচ্ছে এটার অর্থ। ঠিক আছে? তো এখানেও আপনি হচ্ছে ওই সেম যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা ফলো করতে পারেন। ওই যে বিফোরের আগে পারফেক্ট এবং বিফোরের পরে হচ্ছে ইনডিফিনিট, আর ফিউচারের পরে হচ্ছে পারফেক্ট, ফিউচারের আগে হচ্ছে ইনডিফিনিট, সেই সেম নিয়মটাই ফলো করবে। আর এখানে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোন একটা কাজ সম্পন্ন হবে, সেই ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট ইউজ করতে পারি। যেমন আমি বললাম বাই 2030, বাই 2030 না, বাই 2300, অর্থাৎ 2300 সালের মধ্যে দ্য সায়েন্টিস্ট উইল হ্যাভ ইনভেন্টেড আ পানাশিয়া। পানাশিয়া মানে কি? সর্বরোগের ওষুধ হচ্ছে পানাশিয়া। যে 2300 সালের মধ্যে বিজ্ঞানীরা একটা সর্বরোগের ঔষধ আবিষ্কার করতে পারবেন, উদ্ভাবন করতে পারবেন। আই শেল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 PM। আমি বিকাল 5টার মধ্যে এই কাজটা শেষ করব। তাহলে ভবিষ্যতে এরকম কোন একটা কাজ আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবেন, এরকম হইলে আমরা সেখানে বাই যোগে লিখতে পারি। ঠিক আছে? এটাই হচ্ছে, এই ছিল আমাদের মোটামুটি টেন্সের ক্লাস। ঠিক আছে? এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে বলা আছে, এটা কোনোদিন কোনো পরীক্ষাতে আসবে না, আসে নাই, এখনো আসবে না, সামনেও আসবে না। সুতরাং এটা পড়ার দরকার নাই, স্কিপ করেন। এটা কোনো জায়গা থেকে এমন কোনো ব্যবহারও নাই, আপনি কোনো জায়গাতে ফিউচার পারফেক্ট টেন্সের কোনো ব্যবহার দেখবেন না, এটা শুধু বইপত্রই আছে। সুতরাং এটা প্রয়োজন নাই, বাদ। তো চলেন আমরা একটু রিকেপ করে আসি। ইটস 20 ইয়ার্স আই স হিম, কোশ্চেন ব্যাংকে আই স দেওয়া আছে ভাইয়া, এটা কি কারেক্ট? হ্যাঁ, এটাও কারেক্ট। এটা কারেক্ট হচ্ছে এই কারণে, এখানে এই যে ইট ইজ, ইটস এটাকে ইজ হিসেবে ধরা হয়েছে, আর সিন্সের পরে সিন্স যুক্ত যে ক্লজ, সেটা আমরা সবসময় পাস্টে চিন্তা করি, এই কারণে এখানে সিন্স আই ওয়াজ আছে।
ঠিক আছে, এই কারণেই আই স হয়েছে, এটাও কারেক্ট। হোয়েন হোয়াইল থাকলে কন্ডিশনালের রুল অ্যাপ্লাই হয় না, বিফোর আফটার থাকলে কন্ডিশনালের রুল অ্যাপ্লাই হয়। ব্যাপারটা কি ভাই অনেকটা এরকম? হ্যাঁ, ব্যাপারটা আহ, না, কন্ডিশনালের রুল আলাদা। হোয়েনের ক্ষেত্রে আপনি যে কন্ডিশনালের রুলটা বলছেন সেটা আলাদা হিসাব। আমরা কন্ডিশনাল আজকে পড়বো না, কন্ডিশনাল আজকে পড়ানোর কথা ছিল কিন্তু আমি তো টেন্সই শেষ করতে পারি নাই। হোয়েন ইফের জায়গায় বসতে পারে, তবে সেটা আলাদা ব্যবহার। হুম, এখানে যেটা আপনারা দেখেছেন সেটা আলাদা। কন্ডিশন মানে হচ্ছে শর্ত। এখানে আমরা যেই সেন্টেন্সগুলো আলোচনা করেছি কোনোটাতেই কিন্তু কোনো শর্ত ছিল না যে এইটা হইলে ওইটা হবে, এটা হইলে ওইটা হবে না, এরকম কোনো কন্ডিশন কোনো জায়গায় ছিল না। আজকে কন্ডিশন নিয়ে কোনো ধরনের বাক্যই বলা হয় নাই। তো আমরা যখন কন্ডিশন পড়বো তখন এই ব্যাপারটা আরো একটু ক্লিয়ার হবে, ঠিক আছে? সিন্স ক্লিয়ার হয় নাই? আচ্ছা, সিন্স যদি ক্লিয়ার না হয় আমি আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দিব আপনাদের গ্রুপে, ছোট্ট একটা ভিডিও দিব, সেটা দেখে সিন্সটা ক্লিয়ার হয়ে নিন, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে যে আজকে এখানেই হচ্ছে বিদায় নিচ্ছি, কারণ 10টা অলরেডি বেজে গিয়েছে। আপনারা যারা কোনো কিছু বুঝতে পারবেন না তারা অবশ্যই হচ্ছে গ্রুপে জিজ্ঞেস করবেন। আর সিন্স নিয়ে আমি বুঝতে পেরেছি আপনাদের অনেকেরই ক্লিয়ার হয় নাই, কারা কারো ক্লিয়ার আচ্ছা, ক্লিয়ার হয়েছে কার কার একটু বলেন তো, ক্লিয়ার হয়েছে কার কার একটু বলেন তো। সিন্সের ব্যাপারটা কিছুটা বুঝতে পেরেছেন কে কে? ওকে, অনেকেই বুঝতে পেরেছেন, আচ্ছা ঠিক আছে। আমি আপনাদের চ্যাট বাক্সটা অফ করে দিচ্ছি। আমি এখন হচ্ছে রিক্যাপ করব। রিক্যাপের পরে যেহেতু কোনো প্রশ্ন নিব না এই কারণে চ্যাট বাক্সটা অফ করে দিচ্ছি। চ্যাট বাক্সটা অফ করে একটু রিক্যাপ করছি। তাহলে দেখেন আমরা আহ, কি কি দেখলাম। আমরা দেখলাম হচ্ছে পাস্ট টেন্স থেকে আমি একটু রিক্যাপ করি। পাস্ট ইনডিফিনিট আমরা দেখলাম। পাস্ট ইনডিফিনিটে আমরা দেখলাম যে এখানে যে কাজটা ওটিতে শেষ হয়ে গিয়েছিল, একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট বসাতে পারি। এবং এইখানে আমরা ব্যবহার দেখেছি, এখানে লাস্ট ইয়ার, লাস্ট নাইট এরকম শব্দ বা শব্দগুচ্ছ থাকবে। হ্যাঁ, লং, লং সিন্স, লং অ্যাগো, এগুলো থাকলে আমরা সেখানে পাস্ট ইনডিফিনিট বসাই। ওটাতে কোনো অভ্যাস, অভ্যাস ক্ষেত্রেও আমরা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে পারি। সিগন্যাল ওয়ার্ডগুলো হচ্ছে ইয়েস্টারডে, লাস্ট, প্লাস হচ্ছে সময় জ্ঞাপক কিছু শব্দ যেমন নাইট, ইয়ার, উইক, এগুলা। অ্যাগো, ফর এ হোয়াইল, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলোকেও আমরা হচ্ছে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে পারি। এরপরে এখানে আমরা একটা জিনিস দেখলাম সিকোয়েন্স এক, সেটা হচ্ছে ওটিতে দুইটা ঘটনা একই সময়ে ঘটছিল, একই সময়ে ঘটেছিল, সেখানে আমরা হচ্ছে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা হোয়েন ব্যবহার করব, আহ, যে কোনো একটা ক্লজের সাথে হোয়েন যুক্ত করলেই হয়, আগে পরে কোনো সমস্যা নাই। এরপরে আমরা দেখলাম যে পাস্ট কন্টিনিউয়াস, যেই ওটিতে কোনো একটা ঘটনা অনেক সময় ধরে চলছিল, একটা নির্দিষ্ট সময় ধরে চলছিল, সেক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করি। এখন যদি এরকম হয় যে অতীতের একটা ঘটনা ঘটছিল, এই সময় আরেকটা ঘটনা ঘটলো, অর্থাৎ একটা পাস্ট ইনডিফিনিট আর একটা পাস্ট কন্টিনিউয়াস, এরকম হইলে আমরা কিভাবে দুইটা ঘটনাকে একসাথে লিখবো? এরকম হইলে আমরা দুইটা ঘটনাকে হোয়েন দিয়েও লিখতে পারি আবার হোয়েল দিয়েও লিখতে পারি, দুইটাই হতে পারে। আর যদি এরকম হয় যে দুইটাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা হোয়াইল দিয়ে দুইটা ঘটনাকে অ্যাড করব। এরপরে আমরা দেখলাম হচ্ছে পাস্ট পারফেক্ট। অতীতে আগে দুইটা ঘটনা ঘটেছিল, একটা আগে হয়েছিল আর একটা পরে হয়েছিল। যেটা আগে হয়েছিল সেটাকে আমরা পাস্ট পারফেক্ট বলবো, যেটা পরে হয়েছিল সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট বলবো। তো এই ক্ষেত্রে যদি আমরা একসাথে লিখতে চাই এই দুইটা ঘটনাকে, আমরা বিফোরের সাহায্য নিতে পারি এবং আফটারের সাহায্য নিতে পারি। বিফোরের আগে আমরা পাস্ট পারফেক্ট, অর্থাৎ যে ঘটনাটা আগে ঘটেছিল সেটা বসাবো। আর বিফোরের পরে আমরা পাস্ট ইনডিফিনিট বসাবো। আর আফটারের পরে আমরা পাস্ট পারফেক্ট বসাই, আফটারের আগে আমরা পাস্ট ইনডিফিনিট বসাই। আমি এটা আপনাদেরকে একটা আলাদা ভিডিও করে বুঝাই দিব, অসুবিধা নাই। সিন্সের যে ব্যাপারটা, সিন্স এখন আমি আলোচনা করছি না। সিন্সের যে ব্যাপারটা আছে সেটা আমি হচ্ছে আপনাদেরকে আহ, আমি আমি আপনাদের বুঝাই ছাড়বো। এটা এটা হচ্ছে আমার প্রতি হচ্ছে আমার চ্যালেঞ্জ আর কি, ঠিক আছে? সিন্সের স্ট্রাকচারটা আপাতত আমি দিচ্ছি না, এটা আজকের মধ্যে একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন সিন্স নিয়ে, ঠিক আছে? সিন্সটা আপাতত আমি এটা এখানে আলোচনা করছি না। এরপরে আমরা দেখলাম হচ্ছে পাস্ট পারফেক্টের পরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হইল যে অতীতকালের দুইটা ঘটনার মধ্যে একটা ঘটনা অনেকক্ষণ ধরে চলছিল, এরপরে আরেকটা ঘটনা ঘটলো। এই যে অনেকক্ষণ ধরে
চলছিল, এই ঘটনাটাকেই আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বলবো, আর এরপরে যেটা হয়েছে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট বলবো। সরি, আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিটে প্রকাশ করব। যেমন যেমন হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড বিন ক্রাইং ফর 2 hours বিফোর দ্য ডক্টর কেম। অর্থাৎ ডাক্তার আসার 2 ঘন্টা যাবত, ডাক্তার আসার পূর্বে 2 ঘন্টা যাবত রোগী কান্না করছিল। অর্থাৎ রোগীর কান্না 2 ঘন্টা আগে শুরু হয়েছিল, ডাক্তার যখন আসছে তখনও উনি দেখেছেন যে রোগী কান্নাকাটি করছেন। এই ঘটনাটা প্রকাশ করার জন্য আমরা এইভাবে লিখতে পারি দ্য পেশেন্ট হ্যাড বিন ক্রাইং বিফোর দ্য ডক্টর কেম, যদি এখানে বিফোর দ্য ডক্টর কেম নাই। তো পাস্ট পারফেক্টে আমরা যেরকম বিফোরের আগে পাস্ট পারফেক্ট লিখেছি, ঠিক সেম ভাবে বিফোরের আগে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি, আবার বিফোরের পরে আমরা পাস্ট ইনডিফিনিট ইউজ করতে পারি, আর আফটারের পরে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং আফটারের আগে আমরা পাস্ট ইনডিফিনিট ইউজ করব। ফিউচারের ক্ষেত্রে আমরা শুধু 2টা নিয়ম দেখব, একটা হচ্ছে ফিউচার পারফেক্ট এবং আরেকটা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়যুক্ত ফিউচারে কোনো ঘটবে নির্দিষ্ট সময়ের মধ্যে, সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করতে পারি। তো এক্ষেত্রে হচ্ছে যে ভবিষ্যতে কোনো একটা কাজ ঘটবে নির্দিষ্ট সময়ের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট ইউজ করতে পারি। আর 2টা ঘটনা ভবিষ্যতে ঘটবে, একটা আগে ঘটবে আর একটা পরে ঘটবে। ভবিষ্যতে যে ঘটনাটা আগে ঘটবে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট বলবো, আর যেটা পরে ঘটবে সেটাকে আমরা ফিউচার ইনডিফিনিটও বলতে পারি, অথবা সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটও লিখতে পারি। এই ছিল আজকের মোটামুটি ক্লাস। আজকে ক্লাসটা হচ্ছে শেষের দিকে হয়তো কিছুটা জটিল হয়েছে, অথবা আপনারা অনেক নতুন কিছু জিনিস শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন, যেগুলো আসলে আপনাদের সচরাচর আমাদের বইগুলোতে থাকে না, বা থাকলেও আসলে ওইভাবে ব্যাখ্যা করা থাকে না। এই কারণে আজকে ক্লাসটা একটু আপনাদের কাছে জটিল মনে হয়ে থাকতে পারে। তবে ক্লাসটা যদি বুঝতে পারেন তাহলে টেন্সের অনেক কিছুই আপনি খুব ইজিলি পরীক্ষাতে আসলে সেই প্রশ্ন উত্তরগুলো আসলে করতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। সিন্স নিয়ে একটা সুন্দর ভিডিও আমার মাথায় প্ল্যান আসছে, একটা সুন্দর ভিডিওর আমি আপনাদেরকে সেটা আজকের মধ্যে আপনাদের গ্রুপে দিয়ে দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।